অর্থাৎ হে অর্জুন, ভারতবর্ষে যখন অধর্মের উৎপত্তি হয় এবং ধর্মের গ্লানি হয়, তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্ম স্থাপনা করি। স্যার নমস্কার। এবার সরকারি হরগঙ্গা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যারকে আজকের এই সেমিনার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজীব সাহেব শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগঙ্গা কলেজের ঐতিহ্যবাহী বিভাগ ব্যবস্থাপনা বিভাগের কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আয়োজন করা হয়েছে। হরগঙ্গা কলেজের প্রতিটি করেছে এই মাসের 30 তারিখের মধ্যে সবগুলো বিভাগ এই সেমিনার গুলো পরিচালনা করবেন। আমি ব্যবস্থাপনা বিভাগকে এবং এই বিভাগীয় প্রধান সহ অন্যান্য সহকর্মী এবং সকল ছাত্রছাত্রীদেরকে একটি বিষয় বলতে যাচ্ছি যে ব্যবস্থাপনা বিভাগই আজকে প্রথম এই সেমিনারের প্রথম দিন সেমিনার আয়োজন করেছে। এদিক থেকে সরকারি হরগঙ্গা কলেজের যে প্রায় 16টি সেমিনার হবে, তার মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সেমিনার দিয়ে আমাদের এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য আমি বিভাগীয় প্রধান, অন্যান্য সহকর্মবৃন্দ এবং আমাদের স্নেহের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করি এই সেমিনারের মধ্য দিয়ে আমাদের যারা সেমিনার পেপার প্রস্তুত করেছেন তার একটা চর্চা হয়েছে। আমরা আজকে এখানে পেপার পড়ার পরে অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনা করবেন, তাদেরও একটা প্রস্তুতি আছে। আমরা আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা আজকে এখানে সংযুক্ত হয়েছে তারা পুরো সময়টি মনোযোগ সহকারে এই সেমিনারে অংশগ্রহণ করবে এবং এই সেমিনার থেকে তারা নতুন কিছু শিখতে পারবে বা সেমিনার কি জিনিস, কিভাবে সেমিনার গুলো হয় সে সম্পর্কে আমার ধারণা ইতিপূর্বে তারা অবগত ছিল না। আজকে বিষয়গুলো জানবে এবং পরবর্তীতেও বিভাগগুলোতে এই সেমিনার থাকবে এবং সেখানেও আমরা ছাত্রছাত্রীদেরকে সংযুক্ত রাখার চেষ্টা করব। তো আমি আজ সরকারি হরগঙ্গা কলেজের যে এই বছরের যে সেমিনার গুলো সেইগুলোর মধ্যে ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ স্যার। আজকের সেমিনার অনুষ্ঠানে অনলাইন আমাদের সাথে যুক্ত আছেন সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর নাসিম আহমেদ স্যার, যুক্ত আছেন সম্মানিত সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি হরগঙ্গা কলেজ, সম্মানিত বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ, ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছে, সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষ মাত্রই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। চলে গেলেও এই পৃথিবীর মানুষের মাঝে রয়ে যায় তার কর্মময় জীবন। আর জীবনকে কর্মময় করে তুলতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে দক্ষতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই নিবেদন সফট স্কিল
ও সফল কেরিয়ার বিষয়ক সেমিনার। আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ স্যার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ। আমি স্যারকে তার মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্ক্রিনে কি পেপারটা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হলো তার কারখানা। কারখানায় যেমন পণ্য উৎপাদন হয়, ঠিক তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু উৎপাদন হয়, তবে সেটি পণ্য নয়, সেটি হলো জ্ঞান। আর এই জ্ঞান উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য সরকারি হরঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগ আয়োজন করেছে ওয়েবিনার, অনলাইন সেমিনার। উক্ত সেমিনারে যুক্ত রয়েছেন ঐতিহ্যবাহী সরকারি হরঙ্গা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর নাসিম আহমেদ স্যার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মুন্সি সিরাজুল হক স্যার। এবং আজকের এই ওয়েবিনারের বিজ্ঞ সমালোচক আমার বিভাগেরই সহকর্মী জনাব মোহাম্মদ খালেদুল হাসান স্যার, বিভিন্ন বিভাগের আগত সহকর্মীবৃন্দ এবং আমার বিভাগের সহকর্মীবৃন্দ এবং ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন সেমিনারে। আজকের অনলাইন সেমিনারের মূল যে বিষয় সেটি হলো সফল কেরিয়ারের জন্য সফট স্কিল। আর এই সেমিনার পেপারটি তোমাদের মাঝে উপস্থাপন করছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। মানুষ জন্মগতভাবে কোনো দক্ষতা অর্জন করে না, আবার কোনো মানুষ দক্ষতা নিয়েও জন্মগ্রহণ করে না। সময়ের প্রয়োজনে কিংবা কাজের তাগিদে তাকে দক্ষতা অর্জন করতে হয়। যে কোনো কাজ সফলভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দরকার হয় জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা। এমন কিছু স্কিল বা দক্ষতা আছে যা শুধু চাকরিদাতারাই প্রত্যাশা করেন না, বরং নিজের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অন্যের সাথে ভালোভাবে কাজ করার জন্য দরকার। স্কিল বা দক্ষতা বলতে কি বোঝায়? সঠিক সময়ে সঠিকভাবে ও কম খরচে প্রয়োজনীয় কাজ করতে পারাই দক্ষতা। দক্ষতা হচ্ছে কিছু গুণের সমষ্টি যা কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজন হয়। এটি কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা অর্জন বা বিশেষজ্ঞ হতে সাহায্য করে, যা অনুশীলন এবং অভিজ্ঞতা দ্বারা অর্জন করতে হয়। এটি এমন একটি বিশেষ গুণ যা একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং স্বাধীন করে তোলে। উইকিপিডিয়াতে বলা হয়েছে, দক্ষতা হলো সময়, শক্তি বা উভয়ই ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল সহ কাজ সম্পাদন করার সক্ষমতা। সময়, শক্তি ও জ্ঞান ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে সম্পাদন করার অর্জিত শক্তিকে স্কিল বা দক্ষতা বলে। আমাদের জীবন ও কাজের অভিজ্ঞতার মাধ্যমেই মূলত এই দক্ষতাগুলো অর্জিত হয়। আবার পড়াশোনা বা প্রশিক্ষণের মাধ্যমেও কিছু দক্ষতা অর্জিত হয়। শুধু পাঠ্য বই পড়ে স্কিল বা দক্ষতা অর্জন করা সম্ভব নয়, বরং অনুশীলনের মাধ্যমে এই দক্ষতাগুলো অর্জন করতে হয়। কেরিয়ার সহায়ক দুই ধরনের স্কিল বা দক্ষতা রয়েছে, হার্ড স্কিল এবং সফট স্কিল। প্রথমে আমরা জানবো হার্ড স্কিল বলতে কি বোঝায়। হার্ড স্কিল হলো এক ধরনের পেশাগত দক্ষতা যা সহজে পরিমাপ করা যায়। হার্ড স্কিল মূলত কোনো পেশা বা কাজ সংক্রান্ত জ্ঞান ও যোগ্যতা যা একজন চাকরিজীবীকে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সহায়তা করে। হার্ড স্কিলকে টেকনিক্যাল স্কিলও বলা হয়,
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে বা ফলাফল দিয়ে হার্ড স্কিল পরিমাপ করা যায়। যেমন এসএসসির ফলাফল জিপিএ, বিবিএর ফলাফল সিজিপিএ, এসব হার্ড স্কিলের পরিমাপক। সফট স্কিল হলো এক ধরনের পেশাগত দক্ষতা যা সহজে পরিমাপ করা যায় না, অর্থাৎ অপরিমাপযোগ্য। ভালো বক্তব্য দিতে পারা একজন মানুষের নন টেকনিক্যাল স্কিল, এই স্কিলগুলোকে বলা হয় সফট স্কিল। এছাড়া যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক, ইতিবাচক চিন্তা ইত্যাদি সফট স্কিলের উদাহরণ। ক্যারিয়ারে সফলতা পেতে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি নন টেকনিক্যাল স্কিলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সফট স্কিল হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত গুণাবলী যা তার চাকরি বা কেরিয়ার বা কাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে। সফট স্কিল হলো এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যা অন্যের সাথে ভালোভাবে কাজ করতে, সম্পর্ক তৈরি করতে, আস্থা বাড়াতে এবং দলগত কাজ করতে দারুণভাবে সাহায্য করে। চাকরি পাওয়া থেকে শুরু করে পদোন্নতি পাওয়া সকল ক্ষেত্রেই সফট স্কিলকে গুরুত্ব দেওয়া হয়। হার্ড স্কিল চাকরি পেতে সহায়তা করলেও কেরিয়ার গঠনে সফট স্কিল খুবই গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে প্রয়োজনীয় সফট স্কিল গুলো এখন আলোচনা করা হবে। প্রথম যে স্কিলটি দরকার সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা মানে এই নয় যে জোরালোভাবে বক্তব্য দিতে হবে। যোগাযোগ দক্ষতা বলতে বোঝায় যার সাথে কথা বলা হবে তাকে কোনো কিছু বুঝাতে পারা, গুছিয়ে কথা বলতে পারা ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পেশাগত জীবনে, সামাজিক জীবনে অথবা পারিবারিক জীবনে সব জায়গাতেই আমাদেরকে বিভিন্ন ব্যক্তি, ক্লায়েন্ট বা পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হয়। আপনি চাকরি করেন অথবা উদ্যোক্তা যাই হন না কেন, আপনাকে গ্রাহক, ক্রেতা, বিক্রেতা, অন্য প্রতিষ্ঠানের লোকজন, সহকর্মী, নিয়োগকর্তা সহ আরো অনেকের সাথে যোগাযোগ করতে হবে। আপনি কিভাবে কথা বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনি যা বোঝাতে চাচ্ছেন তা বোঝাতে পারছেন কিনা তা খেয়াল রাখতে হবে। ভালো যোগাযোগ রক্ষার্থে আপনাকে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে। এটি যেমন আপনাকে বসের সুনজরে আনবে, তেমনি ভাবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রেও তা বিশেষভাবে কাজে লাগে। প্রত্যেক নিয়োগকারী চান তার প্রতিষ্ঠানে এমন কর্মী নিয়োগ দিতে যার সাথে সবসময় ভালো যোগাযোগ রক্ষা করতে পারবে। যে উদ্দেশ্যে যোগাযোগ করা হচ্ছে তা পূরণ হলেই বলা যাবে আপনার যোগাযোগ দক্ষতা ভালো। সাধারণত অফিসে দুই ধরনের যোগাযোগ করতে হয়, মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে এই দুই ধরনের দক্ষতা খুবই প্রয়োজন। মৌখিক যোগাযোগের মধ্যে যেটা আমরা বলি, প্রথম যেটি স্পিকিং স্কিল বা কথা বলার দক্ষতা। সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে কথা বলা, যে কোনো জায়গাতে সঠিক ভঙ্গিতে ও সঠিক উচ্চারণে কথা গুছিয়ে বলা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি কথাকে অনেক বেশি শ্রুতিমধুর করে এবং কথার গুরুত্ব বাড়িয়ে দেয়। কর্মক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রেই খেয়াল রাখা উচিত কথা যেন খুব বেশি জটিল না হয়, সহজ ও বোধগম্য হতে হবে। ইতিবাচক শারীরিক ভাবভঙ্গি, কথা বলার, গল্প বলার দক্ষতা, কথার মধ্যে রসবোধ থাকা, পাবলিক স্পিকিং নেওয়া, সাক্ষাৎকার গ্রহণ করার দক্ষতা থাকতে হবে। ভাষায় আঞ্চলিকতা থাকলে তা পরিহার করতে হবে। শুদ্ধ বা প্রমিত বাংলা ভাষায় কথা বলতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। রাইটিং স্কিল বা লেখার দক্ষতা। আমরা যা মনে মনে ভাবি সেটি নিজের লেখার মাধ্যমে স্পষ্টভাবে ফুটিয়ে তোলাও কিন্তু এক ধরনের দক্ষতা। লেখনীতে বানান কিংবা ব্যাকরণ সব ঠিক রেখে মনোভাব সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে এই দক্ষতা প্রয়োজন। বর্তমানে SMS ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হয়, এই জন্য ইমেল লেখা, মাইক্রোসফট অফিস যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্টের ব্যবহার জানা। দলগত কাজ বা টিম ওয়ার্ক স্কিল। অনেকে একা একা কাজ করতে পছন্দ করে এবং একা একা অনেক কাজও করতে পারে, কিন্তু দলগতভাবে কাজ করতে পারে না। দলের সদস্যের সাথে মিলেমিশে কাজ করতে গেলে সমস্যায় পড়ে। দলের সঙ্গে মিলেমিশে সঠিকভাবে কাজ করার মানসিকতা ও সক্ষমতা উভয়ই থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দলগত কাজের মাধ্যমে একটি দলের প্রত্যেক সদস্যের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করে সম্মিলিতভাবে ভালো ফল নিশ্চিত করা সম্ভব। দলে কোনো দুর্বল সদস্য থাকলেও দলগতভাবে কাজ করে তাদের কাজ শিখিয়ে নেওয়া যায়।
এবং তাদের সেরা কাজটি বের করে আনা যায়। দলের সবার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, নিজের মতামত সঠিকভাবে দিতে হবে, দলনেতার নির্দেশনা অনুসরণ করতে হবে। দলগত কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে তা সমাধান করার জন্য সবার মতামত নিতে হবে এবং নিজের মতামত সবার কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারার সক্ষমতা থাকতে হবে। টিম ওয়ার্ক বা দলগত কাজের ক্ষেত্রে কিছু গুণ থাকা দরকার, যেমন অপরের প্রতি সহানুভূতি থাকা, সহযোগী মনোভাব থাকা, ধর্ম বর্ণ বিভেদ না করা ইত্যাদি। নেতৃত্ব দান বা লিডারশিপ স্কিল। নেতৃত্ব দানের ক্ষমতা থাকাটা অনেকটা অলিখিত সংবিধানের মতো। নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করতেই হবে, কেননা পেশাগত জীবনে নেতৃত্ব দানের ক্ষমতা প্রয়োজন হবে। কর্মজীবনের প্রথম দিন থেকেই আপনি কোনো দলের বা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবেন তা আশা না করলেও নিয়োগকারীরা অবশ্যই যাচাই করতে চান যে আপনি ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারবেন কিনা। যদি আপনার নেতৃত্ব দানের ক্ষমতা না থাকে তাহলে আপনি কোনো দল বা প্রতিষ্ঠান চালাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের উঁচু পদে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাখা যাবে না। আপনি ম্যানেজার হতে চান বা দক্ষ কর্মী হতে চান, তাহলে দলকে সঠিক পরামর্শ দেওয়া, সংঘাত নিরসনের কৌশল জানা, মতামত দেওয়া ও নেওয়া এবং তত্ত্বাবধান করার ক্ষমতা থাকতে হবে। একটি উদাহরণ দেই, মনে করেন আপনি একটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, অথচ আপনি আপনার অধীনে যারা কাজ করছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারছেন না, অথবা তাদেরকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন না। এমত অবস্থায় আপনার প্রমোশন তো দূরের কথা, আপনি আপনার বর্তমান অবস্থানটাই ধরে রাখতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই লিডারশিপ বা নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের কেস স্টাডির মাধ্যমে নেতৃত্ব দানের কৌশল শেখা যায়। এই জন্য বেশি বেশি কেস স্টাডি করতে হবে। সৃজনশীল চিন্তা বা উদ্ভাবনী দক্ষতা এবং সমস্যা সমাধানের উপায় জানা। সৃজনশীল ও সমস্যা সমাধানের দক্ষতা থাকাটাও জরুরি। সৃজনশীলতার সাথে নিজের বুদ্ধিমত্তার নান্দনিক সম্পর্ক থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে কাজ করতে হবে। মাথায় যে চিন্তা থাকে তা বাস্তবে রূপ দিতে হবে। কঠিন সময়ে যিনি চিন্তা করে সহজ সমাধান বের করতে পারবেন, দিন শেষে তিনিই সফল হবেন। সবসময় অন্যের কথা অনুসরণ না করে নিজেরও চিন্তা ভাবনা করা উচিত। আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা বা সংকট তৈরি হলে শুধু সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সম্ভাব্য কিছু সমাধানের কথাও জানাতে হবে। এতে কর্তৃপক্ষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। তাই এসব বিষয়ে নিজের জ্ঞান বাড়াতে হবে, ভাবতে হবে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রতিযোগিতাপূর্ণ চাকরি বাজারে যে নিজেকে যতটা বেশি সৃষ্টিশীল হিসেবে প্রমাণ করতে পারবে, কর্মক্ষেত্রে তার সফলতার পরিমাণ তত বৃদ্ধি পাবে। আপনার কাজের মধ্যে সৃজনশীলতা না থাকলে শুধু গতানুগতিক কাজের মাধ্যমে আপনি অন্য সবার থেকে নিজেকে শ্রেষ্ঠভাবে উপস্থাপন করতে পারবেন না। ধরেন আপনি একটি কাজ করতে গিয়ে একটি সমস্যায় পড়লেন, এখন যদি আপনি সমস্যা সমাধান না করে কাজটাই বাদ দিয়ে দেন, তাহলে বিষয়টি কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি কাজকে বাদ না দিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেজন্য আপনাকে চিন্তা করতে হবে। শুধু চিন্তা নয়, আপনাকে গতানুগতিক ধারার বাইরে গিয়েও চিন্তা করতে হবে। তবেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। মানসিক চাপ নিয়ে কাজ করার ক্ষমতা। আপনি যেখানেই কাজ করেন না কেন বা যে কাজই করেন না কেন, কাজের মধ্যে চাপ থাকবেই। এই চাপের মধ্যেই আপনাকে কাজ করতেই হবে, কেননা কর্মই জীবন। আপনাকে একসঙ্গে একাধিক কাজ করতে হবে এবং প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই চাপের মধ্যে কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, এই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। কাজের অগ্রাধিকার বুঝতে হবে, না বুঝলে বসের কাছ থেকে জেনে নিতে হবে, প্রয়োজনে অন্যের পরামর্শ নিতে হবে। যদি সব কাজ সামাল দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে আপনার প্রমোশন তো দূরের কথা, চাকরি চলে যাবে। তাই কিভাবে কাজকে সহজ করে নেওয়া যায়, কাজটি আরো কম সময়ের মধ্যে কিভাবে করা যায়, কিভাবে চাপের মধ্যেও সুন্দরভাবে কাজ করা যায়, সেই ক্ষমতা থাকতে হবে। মানসিক চাপে না ঘাবড়িয়ে শান্তভাবে ধীরে সুস্থে কাজ করার সক্ষমতা থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া।
আপনি যে ধরনের প্রতিষ্ঠানেই কাজ করেন না কেন, যে কাজের দায়িত্ব দেওয়া হোক না কেন, বা যে কর্ম পরিবেশেই কাজ করতে দেওয়া হোক না কেন, তার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। অনেক ক্ষেত্রে সময়সীমা পূরণ করার চাপ থাকবে, কিংবা নানা ধরনের প্রতিকূল অবস্থায় কাজ করতে হবে। এরকম পরিস্থিতি মানিয়ে নিয়ে স্বাভাবিকভাবে কাজ করার সক্ষমতা আপনাকে ব্যতিক্রমী করে তুলবে। কর্মক্ষেত্রের বিস্তৃতির সাথে সাথে কাজের ধরনও দ্রুত পরিবর্তন হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল কাজগুলো সহজে আয়ত্তে আনতে না পারলে ক্যারিয়ারে সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রয়োজনে দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। কর্মক্ষেত্রে যত দ্রুত কোনো নতুন প্রয়োজনীয় বিষয় আয়ত্তে এনে তার প্রয়োগ করা সম্ভব হবে, সফলতা তত দ্রুত ধরা দেবে। ইতিবাচক চিন্তা বা পজিটিভনেস। সব ক্ষেত্রে ইতিবাচক চিন্তা করা শিখতে হবে এবং তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। নেতিবাচক চিন্তা করলে কাজ করার আগ্রহ হারিয়ে যাবে, সামনে আগানো যাবে না, তখন হতাশ হয়ে পড়বে। নেতিবাচক ব্যক্তিরাই সবচেয়ে বেশি হতাশায় ভোগে। অন্য কেউ পারলে তুমিও পারবে, সবসময় এই মনোবল রাখতে হবে। ভেঙে পড়লে চলবে না। মনে রাখতে হবে, দিন শেষেই কিন্তু আশাবাদীরাই সফল হয়। নতুনকে স্বাগত জানাতে হবে। নতুন কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা পড়তে হবে, আর এটাই স্বাভাবিক। তবে হাল ছাড়া যাবে না। না জানার মধ্যে দোষের কিছু নেই। না জানলে শিখে নিতে হবে, শিখার আগ্রহ থাকতে হবে, প্রয়োজনে প্রশিক্ষণ নিতে হবে। সবার সঙ্গে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। নেটওয়ার্কিং। বিভিন্ন রকম মানুষের সাথে সম্পর্ক গড়তে আমাদের যে দক্ষতাটি প্রয়োজন সেটি হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মাধ্যমে দক্ষ ও যোগ্য মানুষের সাথে যুক্ত হতে হবে। এতে অনেক সুফল এবং সুবিধা পাওয়া যাবে। এমনকি চাকরি পাওয়া, চাকরিতে পদোন্নতি পাওয়া, কিংবা যে কোনো দরকারে সাহায্য পাওয়া যাবে। তখন স্ট্রং নেটওয়ার্কিং সবকিছুই অনেক সহজ করে দিবে। নেটওয়ার্কিং ভালো থাকলে কি সুবিধা পাওয়া যায় তার একটি বাস্তব উদাহরণ দিই। অনেক সময় বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের জরুরি প্রয়োজনে অথবা মুমূর্ষ মুহূর্তে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে যার নেটওয়ার্কিং ভালো হবে সে খুব সহজে দ্রুত রক্ত ম্যানেজ করতে পারবে। আর যার নেটওয়ার্কিং দুর্বল হবে তাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। পেশাদারিত্ব। কর্মক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে পেশাদারিত্ব। কারণ এই গুণ সম্পন্ন ব্যক্তির উপর যে কোনো দায়িত্ব দিয়ে কর্তৃপক্ষ ভরসা করতে পারে এবং এই নির্ভরতা ওই ব্যক্তির ক্যারিয়ারে সফলতা নিশ্চিত করতে সাহায্য করে। সময় মতো অফিসে উপস্থিত থাকা, যে কোনো কাজ সময় মতো করে দেওয়া, কিংবা সঠিক জায়গায় সঠিক পোশাক পরিধান করা, এগুলো পেশাদারিত্বের পরিচয়। তার বিপরীতও আছে, যেমন অফিস কিংবা মিটিং এ দেরিতে পৌঁছানো। এতে কর্তৃপক্ষ ধারণা করবে আপনি কাজকে গুরুত্ব দিচ্ছেন না। দুপুরে লাঞ্চে গিয়ে আড্ডায় অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া, বাড়ির বা ব্যক্তিগত ঝামেলা অফিসে আনা, যে কোনো কাজে অজুহাত দাঁড় করানো, সহকর্মীদের সাথে পরচর্চা করা, নিজের মতামত যদি গ্রহণ না করে নিজের মতামতটাই খাটাতে চাওয়া, অযথা রাগারাগি, চিৎকার চেঁচামেচি করা। পেশাদারিত্বের জন্য এসব বদ অভ্যাস পরিহার করতে হবে। যে কোনো কর্মক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে পারলে আপনার সাফল্য নিশ্চিত। কর্মক্ষেত্রে যে যত বেশি দক্ষ হবে সে তত বেশি সফল হবে। অদক্ষ ব্যক্তি শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পরিবারের জন্য বোঝা। অদক্ষ ব্যক্তির কারণে প্রতিষ্ঠান শুধু ক্ষতিগ্রস্ত নয়, বরং বিপদগ্রস্ত হয়। এজন্য পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বদানের ক্ষমতা, দলগতভাবে কাজ করার ক্ষমতা, ইতিবাচক চিন্তা, সব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এইসব সফট স্কিলের সাথে সাথে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। সততা ও নৈতিকতা বজায় না রাখলে আপনি কারো আস্থা অর্জন করতে পারবেন না, আর আস্থা অর্জন ছাড়া ক্যারিয়ারে উন্নতি সম্ভব নয়। তথ্যসূত্র। এই সেমিনার পেপার তৈরি করার জন্য আমি যেই তথ্য থেকে সংগ্রহ করেছি, ব্যবস্থাপনা নীতিমালা, মোহাম্মদ খালিকুজ্জামান রচিত। এছাড়া ইন্টারনেট থেকে তথ্য নেওয়া হয়েছে www.careerkey.com, www.bankingnewsbd.com, www.careerintelligencebd.com, www.eagletube.com। এছাড়া তপন কান্তি সরকার, ফাউন্ডার অফ প্রেসিডেন্ট সিটিও ফ্রম বাংলাদেশ, তার ইউটিউব থেকেও কিছু তথ্য নেওয়া হয়েছে।
ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে এই সেমিনার পেপারটি। ধন্যবাদ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ স্যারকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্য নির্ভর মূল প্রবন্ধ অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে থাকছে প্রশ্ন উত্তর পর্ব। শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে যুক্ত আছো তোমরা চাইলে প্রশ্ন করতে পারো, স্যার তোমাদের প্রশ্নের উত্তর দিবেন। শিক্ষার্থীরা চাইলে তোমরা আনমিউট করে প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নের উত্তর দিবেন আমাদের প্রবন্ধের উপস্থাপক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ স্যার। মুন্না রেইজ হ্যান্ডে আছে, ও সম্ভবত প্রশ্ন করবে কিনা। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার একটা প্রশ্ন ছিল, সফট স্কিল দক্ষতা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কতটুকু এবং কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ সুন্দর প্রশ্ন মুন্না। করেছো মামুন স্যার। হ্যাঁ, মামুন স্যার ওর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সফট স্কিল অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি। ধন্যবাদ মুন্না, সুন্দর একটি কোশ্চেন করার জন্য। যখন তোমাদের কলেজ চলে, কলেজে যখন ক্লাস হয় তখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্যাররা ক্লাস নিয়ে থাকে। আর যে স্টুডেন্ট এই পড়াটা বুঝতে পারে না, লেকচারটা বুঝতে পারে না, সে কিন্তু ক্লাসে প্রশ্ন করে থাকে। ঠিক তেমনি ভাবে মুন্না প্রশ্ন করে থাকলো। এই প্রশ্ন করার একটা কিন্তু দক্ষতা, এটা একটা সফট স্কিলের মধ্যে পড়ে, কারণ সবাই কিন্তু প্রশ্ন করতে পারলো না, তাহলে যে পারলো তার একটা সফট স্কিল রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা ভূমিকা রাখে, কারণ তুমি যখন কলেজে যাবে, ক্লাস করবে, তখন তুমি কোনো কিছু বুঝতে না পারলে স্যারকে কোশ্চেন করবে, স্যার সেটার অ্যান্সার দিবে, এটাই স্বাভাবিক। এছাড়াও যেমন আমাদের যে সফট স্কিলগুলোর কথা বলা হলো তার মধ্যে কমিউনিকেশন স্কিলের মধ্যে আমরা এটাকে ধরতে পারি। এছাড়া যেমন ভালো বক্তব্য দিতে পারার জন্য কলেজগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিবেটের আয়োজন করে থাকে। তো কেউ যদি ডিবেটিং ক্লাবের মেম্বার হয়ে থাকে তাহলে সে এই কমিউনিকেশন স্কিলটা আরো বেশি ডেভেলপ করতে পারে। এছাড়া লিডারশিপ যেই কোয়ালিটি বা লিডারশিপ যেই স্কিল, সেটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা সম্ভব। কিভাবে? যেমন আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে কলেজে রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, তারপর রেড ক্রিসেন্ট, এই ধরনের যেই সামাজিক সংগঠনগুলো রয়েছে, সেই সামাজিক সংগঠনগুলোতে তুমি কাজ করেও লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করতে পারো। ধন্যবাদ মুন্নাকে। আর কেউ প্রশ্ন করবে শিক্ষার্থীদের মধ্য থেকে? শিক্ষার্থীদের মধ্য থেকে আর কেউ প্রশ্ন করতে চাও? এখানে রেইজ হ্যান্ড দেখে একটু প্রশ্ন নিলে মনে ভালো হয়। সীমাকে দেখতে পাচ্ছি রেইজ হ্যান্ডে আছে। আচ্ছা স্যার, তাকে তাহলে আপনি আনমিউট করে তাকে নিয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ওয়ালাইকুম আক্তার আসসালাম। সম্মান প্রশ্ন করুন। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। স্যার, আমরা তো আপনার প্রবন্ধ থেকে সফট স্কিল কি এটা সম্পর্কে জানলাম বা প্রয়োজনীয়তা, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল যে সফট স্কিল এই দক্ষতা কি স্যার আমরা কি জন্মগতভাবে পেয়ে থাকি নাকি দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব? আর স্যার যদি প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেটা পেতে পারি তাহলে কিভাবে একটু যদি বলতেন। ধন্যবাদ সীমাকে তার একটি সময়োপযোগী সুন্দর একটি কোশ্চেন করার জন্য। যারা ভালোভাবে লেকচারটি শুনেছে তারাই প্রশ্ন করতে পারছে। তো আমার মনে হয় সীমা
পুরো সেমিনারের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছিল, যার কারণে তার মধ্যে এই প্রশ্নটি এসেছে। তোমার প্রশ্নটি হচ্ছে জন্মগতভাবে প্রাপ্ত নাকি প্রতিষ্ঠান থেকেও অর্জন করা সম্ভব বা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা সম্ভব কিনা, এমন মনে হয় প্রশ্নটি ছিল। জি স্যার। জন্মগতভাবে কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবেই মানুষ দক্ষতা নিয়ে অর্জন করে, যেটাকে আমরা বলি বাই বর্ন অথবা গড গিফটেড। যেমন অনেক খুব ভালো গান গাইতে পারে, এই দক্ষতাটা দেখবে সে পারিবারিকভাবে অথবা জন্মগতভাবেই পেয়ে থাকে। আবার প্রশিক্ষণের মাধ্যমেও কিন্তু এই ধরনের দক্ষতা অর্জন করা সম্ভব। যেমন কেউ গানের কোর্স করে থাকে বা উপস্থাপনার কোর্স করে থাকে, নাচ শিখে থাকে, এই প্রশিক্ষণগুলো নিয়েও কিন্তু সে কি করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে। বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট থেকেও কিন্তু সে এই সফট স্কিল গুলো তার ডেভেলপ করার সুযোগ থাকে। যেমন আমরা যে কথাটা বলে থাকি, কলেজে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাহলে আমাদের ডিপার্টমেন্ট থেকে সব স্টুডেন্টই কি সেই সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করে? নিশ্চয়ই না। তাহলে যে অংশগ্রহণ করতে পারলো সে অবশ্যই তোমাদের থেকে একটু এগিয়ে থাকলো। তাহলে এই কোয়ালিটিটা সে কিন্তু নিজে নিজেই গ্রহণ করেছে বা অর্জন করেছে। আবার কেউ কি করতে পারে, নিজের চেষ্টার মাধ্যমে প্রশিক্ষণ বিভিন্ন জায়গা থেকে নিয়ে সে এই দক্ষতা অর্জন করতে পারে। জন্মগতভাবে কিছু পেয়ে থাকে, এটা গড গিফটেড। সবাই সব ধরনের কোয়ালিটি থাকে না বা কারো বেশি থাকে, তো সেটা সে পারিবারিকভাবে জিনগতভাবে পেয়ে থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রশিক্ষণের মাধ্যমেও সে কিছু কিছু দক্ষতা অর্জন করা সম্ভব। জি স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। এবার মিম বিনতে শওকাত। আসসালামু আলাইকুম, আমি মিম বিনতে শওকাত, ব্যবস্থাপনা বিভাগ। আমি এবার বিবিএ অনার্স ফাইনাল ইয়ারে শেষ করেছি। ব্যাংকিং বা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কোন কোন সফট স্কিলস আবশ্যক? ব্যাংকিং বা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কোন ধরনের নেটওয়ার্কিং, কোন ধরনের স্কিল আবশ্যক, তাই তো? ওকে, ধন্যবাদ মিম বিনতে শওকতকে তার সুন্দর প্রশ্ন করার জন্য। ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে যদি সরকারি ব্যাংক না, প্রাইভেট ব্যাংকের কথা বলি, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে কিছু কিছু রিক্রুট হয়, ইন্টারনাল রিক্রুট হয়। সেক্ষেত্রে নেটওয়ার্কিং যে স্কিলটা, সেটা তোমার যদি ভালো থাকে, তাহলে তুমি ওই ব্যাংকে চাকরি করার সুযোগ পাবে। যেমন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই পদগুলো, এগুলো মূলত ব্যাংকের রেফারেন্সই, অর্থাৎ কেউ যদি তোমার পরিচিত ওই ব্যাংকে থাকে, তাহলে সে যদি তোমাকে রেফারেন্স দেয়, তাহলে তুমি এই ধরনের জব পেতে পারো। এটা তোমার যদি নেটওয়ার্কিং ভালো থাকে। আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য যে সফট স্কিলগুলো দরকার, তার মধ্যে হচ্ছে কমিউনিকেশন স্কিল, স্পেশালি ইংরেজিতে কমিউনিকেশন করার যে দক্ষতা সেটি, এছাড়াও কম্পিউটার লিটারেসি, এই দুটো স্কিল খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জবের জন্য, ব্যাংক হোক আর মাল্টিন্যাশনাল জব হোক। ধন্যবাদ। তুষার আহমেদ তন্ময় আছো? তুষার আহমেদ তন্ময়, জি স্যার। তোমার প্রশ্নটি করো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ব্যবস্থাপনা বিভাগের এমবিএ এর ছাত্র। মামুন রশিদ স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটাই যে স্যার একটু আগে বললেন যে আপনার অনেকে গড গিফটেড হয়ে থাকে যে সফট স্কিলের ব্যাপারটাতে, কিন্তু আমাদের এখানে দেখা যায় বেশিরভাগ সময় গড গিফটেড না ব্যাপারটা। তো আমার স্যারের কাছে কোশ্চেনটা হচ্ছে এইটাই, যে যারা কমিউনিকেশনের ক্ষেত্রে জড়তা আছে, অনেকের কথা বলার সময় অনেকে কথা বলতে পারে না, আর বিশেষ করে যখন ইংলিশ স্পিকিং এর কথাটা আসে, তখন অনেকে বুঝে ঠিকই আমাদের স্টুডেন্টরা, কিন্তু স্পিকিং করতে পারে না। তো আমার কাছে স্যারের কাছে কোশ্চেন হচ্ছে এটাই, যে এই জড়তাটা কাটানোর জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ। ধন্যবাদ তন্ময়। জড়তা কাটানোর জন্য তুমি প্রথমে যেটি করতে পারো, সেটি হচ্ছে নিজেদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তোমরা নিজেরাই স্পিকিং করতে পারো। গ্রুপ ডিসকাশন যেটাকে আমরা বলে থাকি, যে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কোনো বিষয়ে আলোচনা করলে, বাংলাতে না ইংরেজিতে, তবে প্রথম দিকে কিছু ভুল হবে, এটা স্বাভাবিক, তবে এতে ঘাবড়িয়ে না গিয়ে বারবার ট্রাই করা। এছাড়া ডিবেটিং যে ক্লাবগুলো বললাম, কলেজ থেকে যখন ডিবেটিং আয়োজন করা হয়, যদি বাংলা হয় তাহলে বাংলা ডিবেটিং ক্লাবে নাম দেওয়া,
ডিবেটে নাম দেওয়া, যদি ইংরেজি ডিবেটের আয়োজন করা হয় তাহলে ইংরেজি ডিবেটেও নাম দেওয়া। সেক্ষেত্রে তুমি নিজের চর্চাটা করতে পারো। আর বাসায় তুমি ইংরেজি স্পিকিংটা স্কিল করার জন্য যে নিউজগুলো হয় বিশেষ করে ইংরেজিতে, সেই নিউজগুলো তুমি দেখতে পারো। এছাড়া দেশের বাইরে বিবিসি, সিএনএন যে নিউজগুলো হয় সেগুলো তুমি দেখতে পারো। আর স্পিকিং স্কিলটা করার জন্য যেটি দরকার সেটা হচ্ছে যে বন্ধু বান্ধব যখন তোমরা আড্ডা দিবে বা গ্রুপ ডিসকাশন করবে তখন চেষ্টা করবে নিজেরা যেন কিছুটা হলেও ইংরেজিতে কথা বলার অভ্যাস করা। আচ্ছা, চেমন আক্তার আছো? চেমন আক্তার, তোমার প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 2018-19 শিক্ষাবর্ষে এমবিএ স্টুডেন্ট। স্যার আমার প্রশ্নটি হচ্ছে স্যার ওই লিডারশিপের ব্যাপারে কেস স্টাডির কথা বলছিল। কেস স্টাডি বলতে ঠিক কোন কেস স্টাডি গুলো কথা বলছিল? যদি আমাদের নির্দিষ্ট করে বলে দিত সেক্ষেত্রে আমাদের সুবিধা হতো। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি লিডারশিপ স্কিল করার জন্য কোনো ট্রেনিং হয় না। যেমন আমরা এই তোমাদের একটা কথাই বলি, পিঠা উৎসব হবে, তাহলে পিঠা উৎসব অ্যারেঞ্জ করার জন্য তোমাকে অর্গানাইজিং বা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। দায়িত্ব দেওয়া হলো, তুমি সবাইকে ম্যানেজ করলা, সবার সাথে কমিউনিকেট করলা, তারপর প্রোগ্রামটা তুমি অ্যারেঞ্জ করলা। এই যে এটাই তোমার লিডারশিপ স্কিল। সবাই তো আর পারলো না, তাহলে যে পারলো সেই লিডারশিপ স্কিলটা হলো। এছাড়া যদি আমরা একটা ট্যুরের আয়োজন করি, একটা বেসের মধ্যে 4-5 জনকে দায়িত্ব দেওয়া হলো, তাহলে ওই বেসের মধ্যে যারা থাকবে সবার সাথে কমিউনিকেট করা, তাদের সাথে যোগাযোগ করে কোথায় যাওয়া যায়, গাড়ি ঠিক করা, প্লেস ঠিক করা, হ্যাঁ চাঁদা ঠিক করা, এই বিষয়গুলো তুমি সবার সাথে আলোচনা যে করতে পারতেছো, এটাই হচ্ছে তোমার লিডারশিপ কোয়ালিটি। এভাবে করতে করতে তুমি যখন আবার একটা প্রতিষ্ঠানে যাবে, তখন তোমার প্রতিষ্ঠান যখন কোনো একটা দায়িত্ব দিবে, তখন ঠিক তোমার এই যে প্রিভিয়াস যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লাগিয়ে তখন কাজ করতে পারবে। এইটাই হচ্ছে লিডারশিপ, এখানে কোয়ালিটিটা এইভাবে আসে। এছাড়া যে আমি যেটা বলে থাকি, যেমন রোভার স্কাউট অথবা বিএনসিসি অথবা রেড ক্রিসেন্ট, বিভিন্ন ধরনের সামাজিক, হ্যাঁ যেমন এখন তোমার করোনাকালীন সময় রেড ক্রিসেন্ট বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করতেছে। তাহলে সবাই কি পারতেছে? সবাই পারতেছে না। এই যে তুমি কাজ তাদের সাথে থেকে শিখলে, এটাই তোমার লিডারশিপ কোয়ালিটি। আচ্ছা, মুন্না আছো? মুন্না, তোমার প্রশ্নটি করো। মুন্না প্রশ্ন করছে, প্রথমটাই করেছে। তাহলে বাকি রয়েছে লামিয়া আক্তার। লামিয়া আক্তার, আনমিউট করে তোমার প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম স্যার, আমি লামিয়া আক্তার, ম্যানেজমেন্ট 4th ইয়ারে অধ্যয়নরত। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে পাবলিক সেমিনার বা পাবলিক কোনো ফাংশনে যে হেসিটেশন হয় কোনো কোয়েশ্চেন করতে, যে ভয়টা, এটা ওভারকাম করার বেস্ট ওয়েটা কি স্যার যদি একটু বলতেন। আমরা অনেকেই প্রশ্ন করতে চাই, অনেকেই মনে প্রশ্ন, বাট আমরা ভয়ের কারণে হয়তো করতে পারছি না। বাট এটা প্রথম ওভারকাম ওয়ে যেটা, সেটা হচ্ছে তুমি আজকে যে কোশ্চেনটা করলে, তাহলে তুমি একটা প্রথম ওয়েতে আসো। সেকেন্ড ওয়ে হচ্ছে আমাদের যখন শ্রেণী কার্যক্রম চলে, তখন তো যদি কোনো কিছু বুঝতে না পারো, সেই ক্ষেত্রে সেই জায়গাতে তুমি কোশ্চেন করা, কোশ্চেন করতে পারাটাও কিন্তু এক ধরনের দক্ষতা। এখন তুমি অপ্রাসঙ্গিক কোশ্চেন করলা না, সামঞ্জস্যপূর্ণ কোশ্চেন করতে পারাটাও কিন্তু এক ধরনের দক্ষতা। সবাই কিন্তু ভালো কোশ্চেন করতে পারে না। এখন তুমি এই যে সাহস করে কোশ্চেন করলা, সবাই তো আর করে নাই, তাই না? এদের সাহস থাকতে হবে, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে, তাহলে এইভাবে আস্তে আস্তে তুমি তোমার এই স্কিলটা ডেভেলপ করতে পারবে। থ্যাংক ইউ স্যার। মিথিলা খান, আনমিউট করে তোমার প্রশ্নটি করো। মিথিলা খান। স্যার আসসালামু আলাইকুম, আমি মিথিলা, 4th বর্ষ। স্যার আমরা স্ট্রং নেটওয়ার্কিং এর জন্য প্র্যাকটিক্যালি কি করতে পারি? স্ট্রং নেটওয়ার্কের জন্য প্র্যাকটিক্যালি যেমন যারা পরিচিত আছে তোমার আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ তাদের মাধ্যমে, অথবা তুমি যদি যেখানে পড়াশোনা করো তাদের সাথে কমিউনিকেট রাখলে, রিলেশন রাখলে, হ্যাঁ অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে ইয়ে করে যে আপনার প্রতিষ্ঠান থেকে ভালো একজন স্টুডেন্ট আমাদেরকে দিয়েন, যেন আমরা তাকে রিক্রুট করতে পারি। কারণ একটা প্রতিষ্ঠান একটা সার্কুলার দিয়ে নিয়োগ করতে চাইলে তার অনেক সময় লাগে, হ্যাঁ বিশেষ করে ছোট ছোট পদের ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের রেফারেন্সটা একটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে তুমি স্যারদের সাথেও রিলেশন রাখতে পারো, অথবা তোমার সিনিয়র যারা আছে
হ্যাঁ, তাদের সাথেও রিলেশন রাখতে পারো, অথবা তোমার এলাকায় যারা ভালো জব করে তাদের সাথেও রিলেশন রাখতে পারো। তবে তার প্রতিষ্ঠানে যদি জব দেওয়ার সুযোগ থাকে সে তোমাকে জানাবে, তখন তুমি সেই জবটা নিতে পারবে। এটা তুমি করতে পারো। রাহাত, রাহাত আছো? আনমিউট করে প্রশ্নটা করো। জি স্যার। স্যার আমার কথাটা হচ্ছে স্যার, সফট স্কিল এবং হার্ড স্কিলের মূল পার্থক্যটা যদি স্যার আরেকবার বলতেন। সফট স্কিল এবং হার্ড স্কিলের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে সফট স্কিল গুলো আমাদের একাডেমিক না, নন একাডেমিক, যেটা যেমন গান গাওয়া, এটা তুমি পারতেছো, কেউ পারতেছে না, এটা তোমার এক ধরনের স্কিল। তারপর লিডারশিপ যে কোয়ালিটি, সেটাও তোমার এক ধরনের সফট স্কিল। এবার এই যে তুমি যে প্রশ্ন করতে পারতেছো, কমিউনিকেশন স্কিল, এটাও তোমার এক ধরনের স্কিল। আর হার্ড স্কিল গুলো যেটা আমাদের হয় একাডেমিক গুলো, যেমন তোমার পড়াশোনা হবে, পড়াশোনা করার পর তুমি কতটুকু শিখতে পেরেছো সেটা যাচাই করা হয়। আর যদি সহজ করে উদাহরণ দিয়ে থাকি তাহলে তুমি ব্যাপারটা আরো বুঝতে পারবে। যেমন তুমি কম্পিউটার শিখলে, এই কম্পিউটার শেখাটা হচ্ছে তোমার হার্ড স্কিল। এরপর কোনো কাজ করতে গিয়ে তুমি কত বেশি সৃজনশীল সেই জায়গায় প্রয়োগ করতে পারো, কত বেশি সেটা দর্শকের কাছে বা তোমার ক্লায়েন্টের কাছে আরো মনোমুগ্ধকর উপস্থাপন করতে পারো, এটা হচ্ছে তোমার সফট স্কিল। তুমি যে সবাই কম্পিউটার শিখলো, মনে করো পাওয়ার পয়েন্ট শিখলা, এটা হচ্ছে তোমার হার্ড স্কিল। এবং এই পাওয়ার পয়েন্টের যখন শিখার পর যখন তুমি কোনো একটা স্লাইড রেডি করবে, সেই জায়গায় তুমি কত সুন্দর করে সেটা প্রেজেন্ট করতে পারো, দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারো, এটা হচ্ছে তোমার সফট স্কিল। কম্পিউটার লিটারেসি এটা হার্ড স্কিল, আর এটাকে যত বেশি তুমি আকর্ষণীয় করার তোমার ক্ষমতা থাকবে সেটা হচ্ছে তোমার সফট স্কিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার অনিক পাল, অনিক পাল আনমিউট করে প্রশ্নটি করো। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? অনেক, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। সরি স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার, কেস স্টাডির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে? এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে স্যার, যে বর্তমান যে প্রতিযোগিতামূলক যে বাজার, এই ক্ষেত্রে স্যার আমাদের থেকে অনেক দক্ষ যারা, যেমন আমার ফ্রেন্ড যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তারা ছোট একটা দোকানদার থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের ব্যবস্থাপনার বিষয়ে তারা তথ্য সংগ্রহ করতেছে, তারা কিভাবে ব্যবস্থাপনার কার্যটি পরিচালনা করতেছে। এই ক্ষেত্রে কিন্তু তারা অনেক এগিয়ে। আমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছি না, বা আমরা এই সুযোগটা কিভাবে পেতে পারি? অনেক কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগ নিজেই নিজেকে করে নিতে হয়, এটা হচ্ছে প্রথম কথা। তোমার এই যেখানে পড়তেছো সবাই কি ভালো করতে পারছে? সবাই ভালো করতে পারছে না। যে ভালো করতে পারছে তার প্রথম যে গুণটি সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। তুমি নিজে নিজে হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং যখন তুমি যে জায়গায় আটকে যাবে তখন যার কাছ থেকে সহযোগিতা নেওয়ার কথা বা যার কাছ থেকে তুমি সহযোগিতা পাবে বলে মনে করো তার সাথে যোগাযোগ করতে হবে। আর কি ছিল প্রশ্ন? ছিল আর কি ছিল? কেস স্টাডির ক্ষেত্রে কোন বিষয়গুলো যেটা আমরা বলি, যেমন যেই তোমাদের ব্যবসার আইনগত পরিবেশ বা কোম্পানি ল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই জায়গায় কিন্তু অনেক ধরনের কেস স্টাডি থাকে। এই স্টাডি গুলো যদিও পরীক্ষা ওইভাবে আসে না, তবে তুমি যদি ওই কেস স্টাডি গুলো শিখতে পারো, এই কোম্পানি কেন ক্ষতিগ্রস্ত হলো, কেন লাভ করতে পারলো না, তার কিন্তু, অথবা দুইটা কোম্পানির কনফ্লিক্ট হওয়ার পর কে বেনিফিটেড হলো অথবা কে দোষী সাব্যস্ত হলো, কি কারণে হলো, কোম্পানির ল গুলোতে, বিজনেস যে ল আছে আমাদের বইয়ে সেগুলোতে কিন্তু আছে। তোমরা ওগুলো একটু কেস স্টাডি করলে নিজেরা, বা যখন বুঝতে না পারবে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবে। স্যার, ওই যে বিষয়টা বলছিলাম যে স্যার, আমি এখানে যদি একটা বাইরে যে আমরা বিক্রি করতেছে, সেও কিন্তু পরিচালনা করতেছে তার ব্যবসাটি, তা আমি তার কাছ থেকে তার ব্যবসার হয়তো আমি ক্ষুদ্র তথ্য নিতে পারি বা তার কাছ থেকে পরিপূর্ণ তথ্য নিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো বড় প্রতিষ্ঠানের কাছে আমি যাই, আমাকে কিন্তু পার্সোনালি আমাকে এই সুযোগটা করে দিবে না। পার্সোনালি সবাই সুযোগ পাবে না, কথার কথা। তুমি যদি সুযোগ থাকতো প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাহলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে। যদি তোমার সুযোগ থাকতো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনার সুযোগ পেতে, তাই না? যেহেতু সুযোগ নাই, সেটা নিজে গিয়ে সুযোগ তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে করবে সেটা তুমি চিন্তা করবে।
এই ক্ষেত্রে কি স্যার আমাদের প্রতিষ্ঠান কি কোনো হেল্প করতে পারে আমাদের, যে যদি আমরা একটা দলগতভাবে আমরা এই ওনাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার বিষয়ে আমরা যদি কোনো গবেষণা করতে যাই বা তথ্য জানতে যাই, এক্ষেত্রে কি আমাদের প্রতিষ্ঠান কি কোনো সহযোগিতা করতে পারে? হ্যাঁ, প্রতিষ্ঠানের কাছ থেকে তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমাকে সেই যদি এটা গ্রহণযোগ্যতা মনে করে তাহলে তোমাকে অবশ্যই দিবে। ধন্যবাদ স্যার। এবার মিনহাজউদ্দিন, আনমিউট করে প্রশ্নটি করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, আমরা যেই বর্তমানে এবার ৪র্থ বর্ষ পরীক্ষা শেষ করছি আমাদের, তো এখন আমরা রেজাল্টের অপেক্ষায় আছি আমার, তাই আর এখন আমরা যে ইন্টারপ্রেনারশিপ আছে এটা কিভাবে করব, এখন করব না মাস্টার্সে গিয়ে করব? অনেকে অনেক সময় এটা নিয়ে কনফিউশন আছে আমরা স্যার, যেমন অনেকে বলছে মাস্টার্সে, অনেকে বলে অনার্সের পর। এখন এই প্রশ্নটা আমার জানার দরকার ছিল স্যার। ইন্টার্নশিপ আগে বিবিএ এর পার্টে একটা অংশ ছিল টার্ম পেপার অথবা ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপ আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে নেই, এটা হলো প্রথম কথা। আর কেউ যদি নিজে করতে চায় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, বোঝা যাচ্ছে? যেমন পাবলিক ইউনিভার্সিটিতে এটা বাধ্যতামূলক থাকে, ইন্টার্নশিপ করতে হয়। তো আমাদের এখানে ইন্টার্নশিপ এই অনার্স 4th ইয়ারে তো নেই। আগে ছিল টার্ম পেপার প্লাস ভাইবা, দুটো মিলে 100 নাম্বার, এখন হচ্ছে 100 নাম্বার শুধু ভাইবা, তাহলে 4th ইয়ার শেষ। এবার আসি মাস্টার্সে। মাস্টার্সে সে জায়গায় ভাইবা প্লাস হচ্ছে টার্ম পেপার, নট ইন্টার্নশিপ। টার্ম পেপার তুমি একটা বিষয়ের উপর লেখালেখি করবে, থিসিস করবে, সেটাই। এখানে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ইন্টার্নশিপ করতে হবে বিষয়টা এমন না। আর কেউ যদি চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ স্যার। এর মাধ্যমে আমাদের আচ্ছা, স্যার। প্রশ্নোত্তর পর্ব। হ্যাঁ, আর কিছু? জি স্যার, আর একটা প্রশ্ন ছিল। স্যার, আমরা যদি কোনো কর্পোরেট কোম্পানিতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের যদি যখন প্রথম দফায় যদি আমরা যেহেতু দক্ষ নয়, তো আমাদের প্রথম দফায় তো আপনার একটা লো পোস্টের একটা আবেদন করানো হয়, যেটা আমরা অ্যাকসেপ্ট করি খুবই কম। কিন্তু ওই ক্ষেত্রে আমরা যদি অনেক সময় বলা হয় অনেক পরিচিত লোকের কারণে জব হয়, অনেকের সময় অপরিচিত লোকের কারণে জব হয় না, মানে একটা সুপারিশ একটা লাগে। তো যদি আমরা তখন যদি ওই কোম্পানিতে আবেদন করি, আমাদের ম্যানেজমেন্টের উপর থেকে আমরা কোন পোস্টের জন্য আবেদন করব, এটা একটু কনফিউশন ছিল স্যার। এটা হচ্ছে জব স্পেসিফিকেশন। ওই জবের জন্য যা যা তোমার রিকোয়ারমেন্টে যা যা চেয়েছে সেই ধরনের স্কিল যদি তুমি থাকে তাহলে তুমি পারবা। কথার কথা, তারা যদি চায় 3.5, তাহলে 3.5 এর উপরে যারা আছে তারা ওই পোস্টে আবেদন করতে পারবে। 3.5 এর নিচে যারা আছে তারা প্রথমেই আবেদন করতে পারবে না। এখানে সুপারিশ বা রিকমেন্ডেশন দিয়ে কোনো লাভ হবে না। তো জব স্পেসিফিকেশন যা বলবে সেই অনুযায়ী তোমার যদি অ্যাবিলিটি থাকে তাহলে তুমি ওই জায়গায় আবেদন করবে, নতুবা করতে পারবে না, এটাই স্বাভাবিক। জি স্যার, ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হচ্ছে। আরেকটা স্যার কোশ্চেন ছিল। এই অনেক, তোমার আরো প্রশ্ন থাকলে আমাদের আরো স্যাররা আছে তো, সব স্যারদেরই বক্তব্য শুনতে হবে। তোমার পার্সোনাল কোশ্চেন ওকে স্যার, ঠিক আছে স্যার, দুঃখিত স্যার, দুঃখিত স্যার, ওকে ঠিক আছে, দুঃখিত স্যার। এর মাধ্যমে আমাদের প্রশ্নোত্তর পর্বটি শেষ হলো। অত্যন্ত চমৎকার। নলেজ শেয়ারিং বলতে সত্যিকার অর্থে যা বোঝায় সেই নলেজ শেয়ারিং কিন্তু আমরা দেখতে পেলাম জনাব মোহাম্মদ মামুনুর রশিদ স্যার এবং শিক্ষার্থীদের মধ্যে। জনসংখ্যা একটি দেশের জন্য প্রকৃত অর্থে বোঝা, অর্থাৎ বার্ডেন, যদি তা কেবল সংখ্যা হয়। আর সেই সংখ্যাকে শক্তিতে রূপান্তর করার একমাত্র হাতিয়ার হলো দক্ষতা অর্জন করা। দক্ষতা অর্জনের মাধ্যমেই একটি দেশের জনসংখ্যা জনশক্তিতে রূপান্তর হয়। বোঝা, জনসংখ্যা যেটি বোঝা সেটি মানব সম্পদে রূপ নিতে পারে, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ জনসংখ্যা যদি বোঝা হয় তাহলে সেটি মানব সম্পদে রূপান্তর করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে
এই দক্ষতা অর্জন করা। এ পর্যায়ে উপস্থাপিত প্রবন্ধ মূল্যায়ন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব খালেদুল হাসান স্যারকে, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ। স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমাদের ব্যবস্থাপনা বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত এই অনলাইন সেমিনারে আজকে উপস্থিত আছেন আমাদের কলেজের সম্মানিত এবং সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যার। আরো উপস্থিত আছেন উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর নাসিম আহমেদ ম্যাডাম, আমাদের কলেজের সম্মানিত শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মন্ত্রী সিরাজুল হক স্যার, এবং আমাদের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব ওসাম্বল সঞ্জিতা খাতুন, এবং আমাদের বিভাগের কলিগ বৃন্দ এবং আমাদের বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার এই পর্যায়ে এই মূল প্রবন্ধ যিনি করেছেন আমাদের বিভাগের কলিগ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, অত্যন্ত স্বল্প সময়ে, খুব দ্রুত সময়ে এটা চমৎকার কাজ করেছেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ এই বিষয়টা হচ্ছে, এই সেমিনারটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা ইস্যু, যেটা আমরা শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত যারা থাকি আমাদের টিচারদের জন্য, এবং এই বিষয়টা আমাদের জন্য একটা সহায়ক কার্যক্রম। এবং এই সেমিনারের যে আজকে মূল প্রবন্ধ, সেটা সফট স্কিল ফর সাকসেসফুল কেরিয়ার, সফল কেরিয়ারের জন্য সফট স্কিল, এটা আমি খুব মনোযোগের সহিত পড়িয়াছি। কিন্তু তাহলে স্যার ডিসকানেক্ট, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। স্যারকে তো আমি দেখতে পাচ্ছি, মানে কানেক্টর তো দেখাচ্ছে। স্যার আসছেন? স্যার আনমিউট করতে হবে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কি আমার কথা বোঝা যাচ্ছিল না? না না না, আমরা স্যার স্যার এতক্ষণ বোঝা যায় শুনতে পাই নাই। ওহো, ভেরি সরি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম অংশ শোনা গেছে, প্রথম আচ্ছা অংশ শোনা গেছে। আচ্ছা, যদি শোনা যায় আমি তাহলে শুরু করি। পর্যালোচনা বা মূল্যায়নের এই পর্যায়ে আমি এই মূল প্রবন্ধটা পড়িয়াছি, সেটা হচ্ছে সফট স্কিল ফর সাকসেসফুল ক্যারিয়ার। এই সুন্দর একটি স্বল্প সময় মামুন সাহেব একটা ভালো কাজ করিয়াছেন, এবং এটাতে পজিটিভ বা ইতিবাচক দিকগুলোর মধ্যে আমার যেটা, আমার অ্যাজ এ টিচার, আমরা শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকি, সেখানে একটি পর্যায়ে বলা আছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা। এই পয়েন্টটা আমাকে খুব ভালো লাগছে। বিষয়টা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনি যা বোঝাতে চাচ্ছেন তা বুঝতে পারছে কিনা তা খেয়াল রাখতে হবে। এটা আমাদের প্রত্যেকটা টিচারের জন্য খুবই একটা ফ্রুটফুল বিষয়। আমি যদি কোন ল্যাঙ্গুয়েজে আমার স্টুডেন্টকে একটা পাঠদান কার্যক্রম বোঝাচ্ছি এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ যদি আমার এই সাবজেক্টের সাথে না যায়, তাহলে কিন্তু আমি ভালো শিক্ষক হতে পারবো না, এবং আমার এই পাঠদান কার্যক্রমটা কিন্তু উপযুক্ত হবে না, এবং আমার শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা নিতে পারবে না। আমি যদি একটা ম্যাথমেটিক্যাল টার্মস বুঝাই বা যে কোনো টার্মস বুঝাই, কোন অ্যাঙ্গেলে বুঝাচ্ছি সে বুঝতে পারতেছে কিনা, সেটা এই প্রবন্ধে আছে, এবং এই বিষয়টা আমার কাছে খুব একটা পজিটিভ বিষয় মনে হয়েছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে ভাষাগত দক্ষতা। 1.1 এ এই ক্লোজটা আছে এই প্রবন্ধতে। এই ভাষাগত দক্ষতা, আমি কি শুদ্ধ ভাষায় কথা বলছি, আমি আমার ক্লায়েন্ট, আমার শিক্ষার্থীবৃন্দ এখন নান্দনিক ভাষায় বা আঞ্চলিক ভাষা পরিহার করার কথা বলা হয়েছে। খুবই চমৎকার একটি প্রবন্ধ। আঞ্চলিক ভাষা, আমরা যেহেতু স্মার্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় শুদ্ধ ভাষা, এবং সবার সাথে সেটা গ্রহণযোগ্য হয়, এই পয়েন্টটা আমার কাছে ভালো লাগছে। যে বিষয় হচ্ছে ভাষাগত দক্ষতা অবশ্যই থাকতে হবে। ভাষাগত দক্ষতা না হলে দুজনের মধ্যে কিন্তু ইন্টারেকশনটা ভালো হয় না। তৃতীয়ত, যেই পর্যালোচনা এই পর্যায়ে আমি বলতে পারি দলগত কাজ বা টিম ওয়ার্ক করার দক্ষতা। এই পয়েন্টটা হচ্ছে যে কোনো কাজ ইন্ডিভিজুয়াল করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকতে পারে,
যদি একাধিক পার্টনারের সাথে বা একাধিক ক্লায়েন্টের সাথে বা একাধিক শিক্ষার্থীর সাথে কোনো কিছু শেয়ার করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ফ্রুটফুল একটা সমাধান হয় এবং ওই কাজটা কিন্তু ডেলিভারি ভালো হয়। চতুর্থত যে বিষয়টা হচ্ছে নেতৃত্বদান বা লিডারশিপ স্কিল। এই পয়েন্টটাও খুবই একটা ব্যতিক্রমমূলক। নেতৃত্বদান, যদি আমি যে কোনো কাজে সামনে থেকে সেই বিষয়টা দিক নির্দেশনামূলক বক্তব্য দেই বা দিক নির্দেশনামূলক গাইডলাইন দেওয়া হয়, সেক্ষেত্রে সেই কাজটাও ফলপ্রসূ হয়। পঞ্চমত আরেকটি পয়েন্ট আমার যেটা হচ্ছে ইতিবাচকমূলক, সেটা হচ্ছে সৃজনশীল চিন্তা বা উদ্ভাবনী দক্ষতা এবং সমস্যা সমাধানের উপায়। এই পয়েন্টটা বর্তমানে আমরা যারা শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত, আমরা যারা টিচার আছি শ্রেণীকক্ষ একাদশ এবং দ্বাদশ, এটা আমাদের জন্য খুবই একটি উপযুক্ত বিষয় এই প্রবন্ধে। এই জন্য আমি আবারও তাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে সৃজনশীল মানে কি, যে কোনো সৃষ্টিশীল কাজ, উদ্ভাবনী শক্তি, নতুন সৃষ্টি করার একটি ক্ষমতা, দক্ষতা। যে কোনো টার্মস আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাসরুমে আগে কি করতাম, ক্লাসরুমের একটা টপিক বুঝাই দিয়ে আসতাম, কিন্তু এখন যে পাঠ কার্যক্রম সেটা হচ্ছে সৃজনশীল, উদাহরণের সহিত বুঝাইতে হবে এবং এটা কিভাবে, এই সংজ্ঞাটা কিভাবে করতে হবে বুঝাইতে হবে উদাহরণের সহিত। আমার জ্ঞানমূলক প্রয়োগমূলক বিভিন্ন লেভেল থেকে আমার শিক্ষার্থীদের প্রত্যেকটা টার্মস বুঝাইতে হয় এবং এই প্রবন্ধতে এই বিষয়টা আছে, উদ্ভাবনী শক্তি, নতুন সৃষ্টি করার বিষয়। তারপরে আরেকটি এই প্রবন্ধতে আরেকটি ইতিবাচকমূলক হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিং বিষয়ে আমি অলরেডি আমার প্রান্ত শিক্ষার্থীরা কোশ্চেন করেছে। নেটওয়ার্কিং এর বিষয় আমরা কিন্তু দীর্ঘদিন এই প্যান্ডেমিক সিচুয়েশনে নেটওয়ার্কের কারণেই আমার শিক্ষার্থীর সাথে আমি এখন টাচে আছি। কারণ আমি শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমে সরাসরি জড়িত থাকতে পারছি না, কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমেই আমি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে এখনো বাসায় বসে জড়িত থাকি। কারণ এই অনলাইন মাধ্যমে কিন্তু এই জুমের মাধ্যমে সরাসরি ক্লাস দিচ্ছি, নেটওয়ার্কের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আমি কিন্তু আমার শিক্ষার্থীদের যাতে এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবকিছুই ক্ষতি হয়েছে, কিন্তু শিক্ষা কার্যক্রমটা আমরা সর্বোত্তক এই অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে, এই কলেজ প্রশাসনের নেতৃত্বে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার সাধ এবং সাধ্যের মধ্যে প্রত্যেকটা কার্যক্রম আমরা আমার অধ্যক্ষ মহোদয় আমার এই লাইনে জড়িত আছে। আমরা কিন্তু প্রত্যেকটা সিলেবাস কার্যক্রম এবং স্যারের নির্দেশনায় প্রত্যেকটা বিষয় আমার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক টার্মস কন্ডিশন বুঝিয়ে যাচ্ছি নেটওয়ার্কের মাধ্যমেই। এই নেটওয়ার্কে এই ডিজিটাল গভর্নমেন্টের এই কন্ট্রিবিউশন এবং এই নেটওয়ার্কের মাধ্যমেই সবকিছু সম্ভব। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার শিক্ষার্থীরা সে কিন্তু বুঝতেছে না, সে কিন্তু ঠিকই আমাদের ক্লাস পাচ্ছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার বোঝানো হচ্ছে এবং আমরা শুধু একাদশ দ্বাদশ না, ডিগ্রি, অনার্স, মাস্টার্স প্রত্যেকটা লেভেলেই আমরা কিন্তু ক্লাস দিয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি আমরা যে যতটা পারছি। আর এই হচ্ছে আমার ইতিবাচকমূলক। এবার যদি এই কঠিন একটা কাজ, সেটা হচ্ছে এই এত সুন্দর একটা প্রবন্ধের মধ্যে আমাকে কিছু নেতিবাচক বিষয় আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে যেহেতু আমার এই পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেও আমাকে কিছু সমালোচনা না করলেই নয়। সেটা হচ্ছে প্রথম লাইনটি আমাকে যদি বলা হয়েছে এই প্রবন্ধে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য দরকার হয় জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা। এই তিনটা টার্মসের সাথে যদি আমি আমার আরেকটা শব্দ অ্যাড করতে পারতাম, যদিও সে করেছে, সেটা হচ্ছে দক্ষতা, সেটা হচ্ছে অভিজ্ঞতা। কারণ আমি অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই করতে পারবো না, অভিজ্ঞতা লাগবে বা অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে একটা সম্যক ধারণা নিয়ে কিন্তু আমি সফট স্কিল করতে পারবো। এটা একটু বলে নিই আমি। অভিজ্ঞতাকে সে একটা পর্যায়ে ইনক্লুড করছে, সেটা হচ্ছে স্কিল এবং দক্ষতাকে সংজ্ঞায়িত করার সময় সে অভিজ্ঞতাকে উল্লেখ করেছে, সেজন্য ধন্যবাদ। কিন্তু এই অভিজ্ঞতা শব্দটা যদি ওই তিনটার সাথে থাকতো, জ্ঞান, সক্ষমতা, পারদর্শিতা এবং অভিজ্ঞতা, তাহলে আরো সুন্দর এবং শোভন হতো বিষয়টা। দ্বিতীয় নেতিবাচক দিক হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ নিয়ে কাজ করার ক্ষমতা। আমি আমার পয়েন্ট অফ ভিউতে 11 বছরের চাকরি জীবনে দেখেছি মানসিক চাপ নিয়ে কখনোই কোনো ভালো কাজ হয় না। আপনি মানসিক কাজকে জয় করে নিয়ে কাজ করতে হবে। মানসিক চাপ চাপাচাপি করে, জোরাজোরি করে কোনো কাজ সম্ভব নয়। এই জন্য মানসিক চাপটাকে জয় করে নিয়েই আমাকে কাজ করতে, এবং মানসিক চাপকে লাঘব করার জন্য আমার যে কন্ট্রোলিং বস, সে আমাকে কোঅপারেশন করতে হবে এবং সারাউন্ডিং ম্যান আমাকে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই মানসিক চাপ নিয়ে ভালো কাজ করা সম্ভব না। তৃতীয়ত যে বিষয়টা আমি নেতিবাচক অর্থে দেখবো, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। আমি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা সবার মধ্যে নাই। একজন মানুষকে চাপাচাপি করে, জোরাজোরি বা অতিরিক্ত কাজকে চাপিয়ে দিয়ে ফলপ্রসূ করা সম্ভব না। এই জন্য বিকল্প বিষয়টা এখানে থাকা উচিত ছিল। যে কোনো পরিস্থিতি, সব পরিস্থিতিতে আমি নিজেকে অ্যাডাপশন করাইতে পারবো না, এটার একটা লিমিটেশন আছে।
আর চতুর্থ বিষয় এবং লাস্ট বিষয় যেটা নেতিবাচক হচ্ছে, এখানে একটা পয়েন্ট আছে, ইতিবাচক চিন্তা বা পজিটিভনেস। এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম, ইতিবাচক চিন্তা বা পজিটিভনেস, সকল ক্ষেত্রে আমি ইতিবাচক হবো এটা তো কোনো সুযোগ নেই। কারণ এখানে যদি বলা থাকতো যে পজিটিভকে পজিটিভ, নেগেটিভকে নেগেটিভ, তাহলে বিষয়টা আরো নান্দনিক এবং সুন্দর এবং শোভন হতো। কারণ আমার যদি শিল্প উৎপাদনমুখী প্রতিষ্ঠানে এখন শিল্প বিরোধী হয়, তাহলে আমার সব ভেঙে চুরে সব ছাড় খাড় করে ফেললো, আমি আইনগত ব্যবস্থা নিলাম না, ওদের সাথে আমি তাল মিলাই ইতিবাচক চিন্তা করলাম, তাহলে কিন্তু হবে না বিষয়টা। হ্যাঁ, এই জন্য এই ক্লোজে যদি থাকতো ইতিবাচক চিন্তা বা পজিটিভনেসের সাথে পজিটিভকে পজিটিভ এবং নেতিবাচক নেগেটিভ বলার মতো মন মানসিকতা, তাহলে বিষয়টা আরো সুন্দর শোভন হতো। এই হচ্ছে আমার মূল্যায়ন। তারপরও সবকিছু মিলে ওভারঅল কম সময়ে, দ্রুত সময়ের মধ্যে চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এই সুন্দর প্রোগ্রামে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় এবং সম্পাদক মহোদয় এবং আরো বিভাগের আমাদের কলেজের অনেক কলিগ আমাদের এই প্রোগ্রাম সম্পৃক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই পর্যালোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালেদুল হাসান স্যারকে তার সংক্ষিপ্ত অথচ সুন্দর মূল্যায়নের জন্য। শিক্ষার্থীরা যখন প্রিয় কোনো শিক্ষকের কাছে উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা পায়, তখন তাদের হৃদয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি, সাহস ও আত্মবিশ্বাস সঞ্চার করতে পারে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সর্বজন স্বীকৃত মোটিভেশনাল স্পিকার, হরগঙ্গা কলেজের অন্যতম রিসোর্স পারসন, প্রদীপ্ত জ্ঞানের ভান্ডার, যাকে আমরা মনে করি শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মুন্সি সিরাজুল হক স্যার। আমাকে কি শোনা যাচ্ছে রাজীব? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ধন্যবাদ। সরকারি হরগঙ্গা কলেজের ঐতিহ্যবাহী বিভাগ, আমাদের অধ্যক্ষ স্যার বলেছেন যে কলেজটাও ঐতিহ্যবাহী, বিভাগটা ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের ঐতিহ্যবাহী বিভাগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই আচ্ছা, অন্য কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো সরকারি হরগঙ্গা কলেজের এই ঐতিহ্যবাহী ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন সেমিনার, যেটাকে আমরা ওয়েবিনার বলছি, এই সেমিনারের উপস্থিত সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার স্যার। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর নাসিম আহমেদ ম্যাডাম। উপস্থিত আছেন ব্যবস্থাপনা বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান আমাদের সানজিদা খাতুন ম্যাডাম। উপস্থিত আছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন ম্যাডাম। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক খালেদুল হাসান, প্রভাষক রাজীব, মামুনুর রশিদ এবং আশুতোষ। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সেমিনারে প্রায় 150 জন, প্রায় 150 জন শিক্ষার্থী সংযুক্ত ছিল আমি লক্ষ্য করেছি। তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের এই সেমিনারের মধ্য দিয়েই আমাদের আসলে সরকারি হরগঙ্গা কলেজের বিভিন্ন বিভাগের যে সেমিনারগুলো, সেই সেমিনারগুলো আয়োজন সূচনা হয়েছে। তো এখানে আমাদের মামুনুর রশিদ প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ একটি সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং এই সেমিনারের এই প্রবন্ধটিতে এখনকার সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সফট স্কিল। আমরা লক্ষ্য করেছি যে এই সেমিনারটিতে অত্যন্ত সুন্দরভাবে মামুনুর রশিদ বিভিন্ন সফট স্কিল গুলোকে তিনি অ্যাড্রেস করেছেন এবং সেই সফট স্কিল গুলোর প্রয়োজনীয়তা কি সেটি কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে আমি একটু বলে রাখি মাঝখানে যে আমি যদিও ইংরেজিতে বা অধ্যাপনা করি, কিন্তু আমি আসলে এটার উপরে একটু পড়ালেখা আমার করার সুযোগ হয়েছিল। আমি HRM এর উপরে একটু লেখাপড়া করেছিলাম আর কি। তো সেই কারণে ম্যানেজমেন্টের এই সেমিনারের যে প্রবন্ধটি উপস্থাপিত হয়েছে সেটি আসলে আমার জন্য বুঝতে কিছুটা সহজ হয়েছে বা আমি কিছুটা উপলব্ধি করতে পেরেছি। তা আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মামুনুর রশিদ উপস্থাপন করেছেন এবং যেটি বলা হয়েছে সেটি হলো যে এখনকার বর্তমান সময়, মানে আমরা যদি বলি যে মার্কেট বেসড মানে এডুকেশন, যে আমার বাজার যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য যে এডুকেশন, সেই এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আসলে সফট স্কিলের কোনো বিকল্প নেই। এটি কিন্তু আমরা সফট স্কিল গুলোকে
উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি। যেমন এখানে বলা হয়েছে, মামুনুর রশিদ বলেছে যে কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন কিন্তু ওরাল কমিউনিকেশন, যেটা ভার্বাল কমিউনিকেশন, এবং রিটেন কমিউনিকেশন। এবং সেই ভার্বাল কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশনের কারণে অনেকে দেখা যায় লেখাপড়া করেছে প্রচুর, কিন্তু দেখা গেল যে তার এই ওরাল কমিউনিকেশনের না পারার কারণে ভাইভাতে সে সুন্দরভাবে নিজেকে কনভিন্স মানে নিজেকে উপস্থাপন করতে পারলো না, তখন কিন্তু সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু জবের ক্ষেত্রে যেও কিন্তু তাকে কিন্তু নানা রকমের নেতিবাচক সিচুয়েশনে পড়তে হচ্ছে তার ওরাল কমিউনিকেশনটা ডেভেলপ না করার কারণে। আবার যদি আমরা রিটেন কমিউনিকেশনের কথা বলি, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমি একটা ড্রাফটিং করতে পারছি কিনা, আমি একটা ইমেল লিখতে পারছি কিনা সুন্দর কনভিন্সিং ওয়েতে, আমি একটা লেটার লিখতে পারছি কিনা, আমি একটা নোটস লিখতে পারছি কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে। এবং এছাড়া আমরা যেটা লক্ষ্য করে থাকি যে একটি কথা যেটা হয়তো মামুনুর রশিদ অবশ্যই বলেছে, কিন্তু একেবারে হয়তো সরাসরি বলাটা হয়েছে কিনা আমি একটু হয়তো খেয়াল করতে পারি নাই, সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। এটি কিন্তু আরেকটা সফট স্কিল, যে আমি নিজেকে কতটা মোটিভেশন করতে পারতেছি, এবং আমার মোটিভেশনের মধ্যে দিয়ে আমি নিজেকে সেলফ মোটিভেট করতে পারছি, আবার আমার মাধ্যমে আমি অন্যদেরকে মোটিভেট করতে পারছি। কারণ বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ওয়ার্ক প্লেসে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমি নিজে কতটা মোটিভেটেড থাকছি। এই যে খালিদুল হাসান একটা কথা বলেছে যে পজিটিভ অ্যাটিটিউড এবং নেগেটিভটাকে নেগেটিভ, যদি সাদাকে সাদা বলতে পারি, কালোকে কালো বলতে পারি, এবং আমি যদি উপলব্ধি করতে পারি যে কোন কাজটা করলে আমার এই অফিসটা ভালো করবে, এবং সেইভাবে যদি আমি কার্যক্রমগুলো করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফট স্কিল। একজন মানুষ যদি সবসময় সেলফ মোটিভেটেড থাকে, তাহলে সে কিন্তু সবসময় কিছু না কিছু কন্ট্রিবিউট সমাজে করতে পারবে, তার ওয়ার্ক প্লেসে করতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে মনে করি। লিডারশিপের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, অবশ্যই লিডারশিপ গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্বের অনেক অভাব আমাদের। আমরা আসলে অনেক সময়, আমি একটা কথা বলে থাকি যে আমাদের বেশিরভাগ মানুষগুলো আসলে ইঞ্জিন টাইপ মানুষ না, আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে বগি টাইপ মানুষ, মানে যে বগি টাইপ, মানে ট্রেনে যে বগিগুলোকে টেনে নিয়ে যেতে হয়, তো বেশিরভাগ মানুষ হচ্ছে বগি টাইপ মানুষ, আর ইঞ্জিন টাইপ মানুষের সংখ্যা খুবই কম। এবং এই ইঞ্জিন টাইপ মানুষ হতে গেলে কিন্তু লিডারশিপ কোয়ালিটিটা খুব প্রয়োজন, এবং সেই লিডারশিপ কোয়ালিটিটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের গতানুগতিক শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এটি সম্ভব নয়। এই জন্য এই লিডারশিপ কোয়ালিটির জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য বিভিন্ন ধরনের কার্যক্রমে সম্পৃক্ততার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, এবং সেটি একটি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা টিম ওয়ার্কিং, এবং এই টিম ওয়ার্কিং এর ধারণাটা, একটা কথা মামুনুর রশিদ তার প্রবন্ধে বলেছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম শিক্ষা প্রদান করি শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সফট স্কিল ডেভেলপের ক্ষেত্রে হয়তোবা আমাদের কিছুটা ঘাটতি থেকে যায় শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে। আমি এই বিষয়টা আমি মনে করি, আমি আমার সমস্ত সহকর্মীদের এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ স্যারকে অ্যাড্রেস করে এবং শিক্ষার্থীদেরকে অ্যাড্রেস করে যেটা বলতে চাই, সেটি হচ্ছে যে এটি দ্বারা উপলব্ধি করা যায় যে আমাদের আসলে যে শ্রেণী কার্যক্রম এখন তো করোনার কারণে বন্ধ আছে, যখন চালু ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী কার্যক্রম গুলো কিন্তু আমাদের আরো অনেক নতুন ভাবে ভাবার প্রয়োজন আছে, যে এই শ্রেণী কার্যক্রম গুলোকে আমরা কিভাবে এই সফট স্কিল ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করতে পারি, এবং সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সেটা করা যেতে পারে, যে আজকাল কিন্তু বিভিন্ন ধরনের টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, এগুলোকে কিন্তু মানে অনেক বেশি হাইলাইট করা হচ্ছে। যদি আমরা যদি ক্লাসগুলোকে ওইভাবে গ্রুপ ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি ক্লাসগুলোকে যদি টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি ক্লাসগুলোকে বিভিন্ন এবং সেই ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমাকে কি শোনা যাচ্ছে খালিদ? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা মনে করি যে আমাদের শ্রেণী কার্যক্রমগুলোকে যদি আমরা গ্রুপ ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, ছাত্রীদেরকে বিভাজন করে, তারপরে গ্রুপের মাধ্যমে আমরা যদি ইভেন্ট ম্যানেজমেন্ট গুলো, যেমন ফ্রুট ফেস্টিভ্যাল, আমি শেষ করে দিব, আর একটু কথা বলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এই স্যার আবার আনমিউট করতে হবে, যেটি মনে হয় হ্যাঁ, আচ্ছা এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা সরি, আমি একটু কল চলে এসেছিল তো, যার কারণে আনমিউট হয়ে গেছিলাম। যে আমি শেষ করে দিচ্ছি। তা আমি যেটা মনে করি যে সৃজনশীলতা, টিম ওয়ার্ক, এগুলো গুরুত্বপূর্ণ, পজিটিভ অ্যাটিটিউড আমাদের গুরুত্বপূর্ণ। আরেকটা দুটো কথা আমার কাছে একটু মনে হয় যে আসলে ভালো হতো, একটু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এবং সেই টাইম ম্যানেজমেন্ট এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টটাকে আমাদের মনে হয় একটি অ্যাড্রেস করার প্রয়োজন আছে, যে আমরা টাইমটাকে কিভাবে ম্যানেজ করব এবং আমরা ট্যালেন্টটাকে কিভাবে ম্যানেজ করবো, আমাদের যে মেধাগুলো, সেই মেধাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টটাকেও আমি মনে করি যে এটি সফট স্কিলের মধ্যে অন্তর্ভুক্ত। এই কাজগুলো আসলে করলে কি লাভ হবে, দু একটা কথা আমি বলতে চাই। যে 94% যারা রিক্রুটিং এজেন্সি, তারা মনে করে যে সফট স্কিল যাদের থাকবে
তারাই আসলে অনেক বেশি কি হবে, মানে জীবনে উন্নতি করতে পারবে এবং তারা প্রমোশনের ক্ষেত্রে এবং তারা তাদের যে কার্যক্রমের ক্ষেত্রে তারা অনেক সফলতা অর্জন করতে পারবে। সুতরাং ক্যারিয়ার প্রগ্রেস এবং ক্যারিয়ারের প্রমোশনের ক্ষেত্রে 94% রিক্রুটিং এজেন্সি বা রিক্রুটিং প্রফেশনালসরা মনে করেন যে হার্ড স্কিলের চেয়ে সফট স্কিল বেশি জরুরি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যে এখনকার আধুনিক যে ওয়ার্ক প্লেস, সেখানে কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলের কোনো বিকল্প নাই। ইন্টারপার্সোনাল স্কিল যদি না থাকে তাহলে আধুনিক এই যে ওয়ার্ক প্লেস গুলো সেগুলো কিন্তু ভালোভাবে পরিচালিত হচ্ছে না। আবার কাস্টমাররা এবং যারা কাস্টমার ক্লায়েন্ট আছে এবং যারা অথরিটি আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সফট স্কিলটা মানে এখন খুব আশা করে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেটি থাকবে। সেটি আমরা কতটুকু প্রোভাইড করতে পারছি অথবা শিক্ষার্থীরা কতটুকু অর্জন করতে পারছে সেটি কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে। আর ভবিষ্যতে এই সফট স্কিল ছাড়া শুধু হার্ড স্কিল দ্বারা আসলে ভবিষ্যৎ কোনো কম্পিটিশনেই টিকে থাকা যাবে বলে আমি মনে করি না। আর সফট স্কিলটা এমন যেটা এটা কোনো অটোমেশন, কোনো ট্রেনিং শুধুমাত্র কোনো ট্রেনিং দ্বারা হবে না। প্রশিক্ষণের প্রয়োজন আছে ঠিকই সফট স্কিলের জন্য, কিন্তু অভিজ্ঞতা, সুযোগ, এক্সপোজার এগুলোর মধ্য দিয়ে কিন্তু এই সফট স্কিলটা অনেক বেশি ডেভেলপ করা যাবে। এবং সুতরাং এই বিষয়গুলোকে সামনে রেখে আমি যেটা মনে করি যে আধুনিক এই জগতে এসে এই ম্যানেজমেন্টের পরিভাষায় যেটাকে সফট স্কিল বা আমরা বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদেরকে সেটি মোটিভেটেড হতে হবে, শিক্ষার্থীদেরকে এই সফট স্কিল গুলো ডেভেলপ করার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকতে হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট গুলোর দিকে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এবং এর মাধ্যমে আমি মনে করি যে আসলে এই আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত হতে পারে, মানে এই হিউম্যান বিংস ম্যান পাওয়ারে পরিণত হতে পারে এবং ওয়ার্ক ফোর্সে পরিণত হতে পারে, যেটি একটি জাতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিবেচনা করি। এবং আমি আপনাদের সকলকে এবং শিক্ষার্থীদের সকলকে মনোযোগ দিয়ে আমাদের এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়েই আবারও আমি ম্যানেজমেন্ট বিভাগকে একটি সুন্দর সেমিনার পরিচালনার জন্য এবং মামুনুর রশিদকে একটি সুন্দর প্রবন্ধ উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপনের জন্য। স্যার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে 94% যে রিক্রুটিং এজেন্সি বা যারা চাকরিদাতা তারা মনে করছে যে এই সফট স্কিল এটি কিন্তু সফলতার জন্য, ক্যারিয়ারে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটার জন্য আমাদেরকে যে কার্যক্রম বাড়াতে হবে সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এদিকে গুরুত্ব দিতে হবে। একজন নিবেদিত প্রাণ, কর্মপ্রাণ, আন্তরিক ও শিক্ষা বান্ধব উপাধ্যক্ষ হিসেবে যিনি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তিনি আমাদের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর নাসিম আহমেদ স্যার। স্যারকে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। আজকের এই চমৎকার সেমিনারে আমি উপস্থিত থাকতে পেরে অনেক সম্মানিত বোধ করছি এবং এটা এই প্রতিটি বিভাগ যে সেমিনারের আয়োজন করেছে আমাদের অধ্যক্ষ মহোদয় নির্দেশিত ভাবে যে প্রতিটি বিভাগের সেমিনারের আয়োজনের সময় আমাদের স্যার যেভাবে বিভাগীয় প্রধানদের সাথে আলোচনা করেছেন তার এই আন্তরিকতা এবং খুব অল্প সময়ের মধ্যে প্রতিটি বিভাগ প্রস্তুত করেছে তার এই দক্ষ শিক্ষকদের নিয়ে। এবং আজকে থেকে এই সেমিনারের শুরু হচ্ছে এবং প্রথম শুরু করেছে ব্যবস্থাপনা বিভাগ। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি বিভাগীয় প্রধানকে। এবং প্রথমেই মনে হচ্ছে যে পেপারটি যদি আমরা হাতে পেতাম তাহলে একটু সুবিধা হতো। মনে হয় যে আমরা সেমিনার চলাকালীন সময়ে আগেই সাধারণত এই পেপারটি সাধারণত পেয়ে থাকি। তো পরবর্তীতে আমার মনে হয় এটা একটু লক্ষ্য করা বিষয় যে যেন আমরা হাতে পাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই বিভাগের সকল শিক্ষককে তাদের সকলের প্রচেষ্টায় এবং এই প্রবন্ধ যে
উপস্থাপক মামুন রশিদ তার যত্ন সহকারে এই পেপারটি তৈরি করেছেন এবং সে সাথে এই পেপারের যে সমালোচনা করা বা মূল্যায়ন করেছে খালিদুল হাসানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচাইতে বেশি আনন্দিত হয়েছি যেখানে প্রচুর সংখ্যক শিক্ষার্থী উপস্থিত রয়েছে এবং অন্যান্য বিভাগের শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন এবং শিক্ষার্থীরা তাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তারা করেছেন। এর মধ্য দিয়ে আমরা আমাদের যে পেপারের যে সফট স্কিল এটা কিন্তু একটা দক্ষতা আমরা এখানে অর্জন করেছি। মানে এখানে অনেক শিক্ষার্থী প্রস্তুতি করেছে, এই যে প্রশ্ন করতে পারা এটা একটা দক্ষতা। আমরা আমাদের এই সরকারি হরগঙ্গা কলেজে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমগুলো হয়, পিঠা উৎসব, বসন্ত উৎসব, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এই সমস্ত কিছুই হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তার শিক্ষার্থীদের অন্যান্য দক্ষতাগুলোকে বৃদ্ধি করা। এবং যারা এই অংশগ্রহণ করে তারা তো সরাসরি ভাবে দেখে, দর্শক হিসেবে উপস্থিত থাকে, তারও কিন্তু কোনো না কোনো দক্ষতা বৃদ্ধি পায়, কোনো না কোনো সফট স্কিল বৃদ্ধি পায়। তো ব্যবস্থাপনার পরিভাষা হিসাবে এটাকে যে সফট স্কিল বলে, এটাও কিন্তু আজকে আমরা এই সেমিনারের মাধ্যমে জানতে পেরেছি, যেটাকে আমরা হয়তো বলি যে তার বিভিন্ন ধরনের উৎকর্ষতা। এই পুঁজিবাদী বিকাশে, পুঁজিবাদী সমাজে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই, অর্থাৎ টিকে থাকতে হলে তাকে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। এবং এই প্রতিযোগিতার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে তার বিভিন্ন দক্ষতা, বিভিন্ন সূচকগুলো পরিবর্তন করতে হবে, বাড়াতে হবে। এবং তার একাডেমিক হবে এবং সেক্ষেত্রে নন একাডেমিক, এই নন একাডেমিকের মধ্যেই এই সমস্ত কিছুগুলো সংযুক্ত। যে যত বেশি গুণে গুণান্বিত হবে যদি বলি, বা যত কিছু স্টাইল, কথা বলার ভঙ্গি, কথা বলার ব্যাপকতা, তার জ্ঞানের দক্ষতা জানার, তাকে জানতে হবে, তাকে অনেক বই পড়তে হবে। তাহলে এই যে জানার বিষয়গুলো সে যখন জানবে তখন তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, সবকিছুর মধ্যে কিন্তু এটা প্রকাশিত হবে। কখনো কখনো দেখা যায় যে কারোর সাথে খুব অল্প সময়ের মধ্যে দেখা, কিন্তু সে আমার মধ্যে দাগ কেটে গেল। এই যে দাগ কেটে গেল তার মধ্যে অনেকগুলো গুণ একত্রিত হয়েছে যেগুলো আমার মধ্যে দাগ কাটতে পেরেছে, বা আমার মধ্যে না, যে কারোর মধ্যে। এই যে সে যে দাগ কেটে গেল বা যে মন ছুঁয়ে গেল, এটা হচ্ছে তার একটা সফট স্কিল। এই বিষয়গুলো অর্থাৎ যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে, পড়াশোনা করেছে, তার যে বিভিন্ন দিনের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের সময়, একটা শিক্ষা সফর প্রতিটা মানুষের সাথে, প্রতিটা শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং প্রতিটি শিক্ষার্থীর সাথে শিক্ষকের যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের মাধ্যমে সে প্রত্যেকে 4 বছরে যেভাবে চিনেছে, ওই শিক্ষা সফরে 2-3 দিনে সে অনেক বেশি তাদেরকে চিনতে পারা, তাদের কমিউনিকেশন করা, তাদের গুণের এই বহিঃপ্রকাশগুলো তারা অর্জন করতে পারে এবং এগুলো তার মধ্যে একটা দীর্ঘ সময় শিক্ষণীয় হয়ে থাকে এবং এটা তাদের একটা বড় একটা লেসন। এই যে বিষয়গুলো এবং এই যে লিডারশিপ নেওয়া, এবং লিডারশিপ বলতে কিন্তু আমাদের মাথার মধ্যে চট করে চলে আসে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আসলে লিডারশিপ কিন্তু তা না। একটা ট্যুর অ্যারেঞ্জ করা, একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা, বা শুধু তাই না, ঘরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য হয়তো কখনো দেখা যায় কোনো বড় ভাই অথবা বাবা অথবা মা বা বোন কোনো ক্রাইসিসের সময় কেউ একজন দায়িত্ব পালন করে, ওইটাই কিন্তু তার হচ্ছে সফট স্কিল এবং সে ওইটাই তার লিডারশিপ। লিডার বলতে কিন্তু আমরা ধরে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, আসলে তা না।
তো আমার এই ব্যাপক সংখ্যক এই করোনাকালীন সময়ে এই সেমিনারের মাধ্যমে আমরা প্রত্যেকেই এই দীর্ঘ সময় ধরে আমরা সংযুক্ত থেকেছি। আমরা একটা জানার মধ্য দিয়ে, একটা জ্ঞান সমুদ্রের মধ্য দিয়ে পার হচ্ছি, মানে চলছি। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড়, অর্থাৎ আমাদের যে নেগেটিভ বা আমাদের যে এই যে নেতিবাচক সময়টা, এই সময়টাকে আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা একটা পজিটিভ দিকে নিয়ে আমরা আমাদের চর্চাটাকে আমরা অব্যাহত রাখতে পেরেছি। তো ধন্যবাদ এই ব্যবস্থাপনা বিভাগের সমস্ত শিক্ষক, শিক্ষার্থী এবং তার সাথে কারিগরি সহযোগিতা যারা সংযুক্ত রয়েছে প্রত্যেকেই, এবং আমাদের অধ্যক্ষ মহোদয়কে, যে তার নেতৃত্বে আমরা সকলেই সকল বিভাগ পর্যায়ক্রমে এই জুন মাস ব্যাপী আমাদের এই সেমিনার পর্যালোচনা হবে, সেমিনার হবে, আমরা শুনবো, আমরা একটা চমৎকার সময় পার করব এই মহামারীর মধ্যেই। এবং আমরা আশা করি আমাদের এই সময় খুব দ্রুত শেষ হবে। আমরা এই জ্ঞান এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অথবা আমাদের এই গবেষণার মাধ্যমে যেভাবেই হোক আমরা এই পরিস্থিতি অবশ্যই আমাদের পক্ষে আসবে, কারণ মানুষই পারে একমাত্র এই প্রতিকূল অবস্থাকে নিজের আয়ত্তের মধ্যে এনে আবার জীবনকে স্বাভাবিক করে তোলা। এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। একজন শিক্ষা প্রশাসক হিসেবে তারুণ্যকে কিভাবে আরো বেগবান করা যায়, সুশৃঙ্খল করা যায়, তারুণ্যকে কিভাবে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে আরো তেজোদ্দীপ্ত ভূমিকায় অবতীর্ণ করা যায়, সেই প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের সুযোগ্য স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, যার গতিশীল নেতৃত্বের হাত ধরে অত্র অঞ্চলের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। রাজীব, শোনা যাচ্ছে আমাকে? স্যার শোনা যাচ্ছে। আজকের এই জুম অ্যাপসের মাধ্যমে সরকারি হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের যে সেমিনারটি শুরু হয়েছে এবং এখনো চলছে, এই অনুষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, উপস্থিত কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর নাসিম আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি সিরাজুল হক, অন্যান্য বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ এবং ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমাদের স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে সরকারি হরগঙ্গা কলেজে আমার 3 বছর কাজ চলছে। এর মধ্যে আমিও এই বিভিন্ন বিভাগের যে সেমিনার, সেটি কালেভদ্রে 2-1টি বিভাগ করেছে, কিন্তু সব বিভাগ পর্যায়ক্রমে যে করবার একটা নির্দেশনা সেটাও এসেছে এবং সে অনুযায়ী আমরা সরকারি হরগঙ্গা কলেজের একাডেমিক কমিটির কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আজ থেকে প্রায় 4 মাস আগে। করোনা কারণে আমরা এই সেমিনার গুলো করতে সক্ষম হচ্ছিলাম না এবং পরবর্তীকালে বিকল্প অনলাইনের মাধ্যমে
এই সেমিনার করবার যখন নির্দেশনা দেয় অথরিটি, এবং আমরাও সেই সিদ্ধান্ত নেই, এবং সেই অনুযায়ী সকলের সম্মতিক্রমে এই বছরে যেহেতু সময় কম, এই জন্য প্রতি বিভাগে একটি করে হ্যালো, শোনা যাচ্ছে? স্যার প্রতি স্যার শোনা বিভাগে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বিভাগে একটি করে সেমিনার করার উদ্যোগ নেওয়া হয়, এবং আজই প্রথম 16টি বিভাগের সেমিনার হবে। 16টি সেমিনার আজ থেকে শুরু হয়ে 30 তারিখ পর্যন্ত প্রতিদিনই আছে এই সেমিনার গুলো হবে বিভিন্ন বিভাগে। আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা বিভাগ, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি ইতিমধ্যে, যে তারাই প্রথম মানে সেমিনারের যে মানে আনুষ্ঠানিক সেমিনার করা প্রতি ডিপার্টমেন্টের, সেটাও এই কলেজে এই অর্থে প্রথম, এবং এই ব্যবস্থাপনা বিভাগ সেই তাদের সেমিনারের মধ্য দিয়ে আমাদের সরকারি হরগঙ্গা কলেজের সেমিনার শুরু হয়েছে। এজন্য আমি বলেছি বিভাগের সকল শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি। যে বিষয়টির উপর আজকে সেমিনার পেপার তৈরি করেছে জনাব মামুনুর রশিদ, বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে এটি সময় উপযোগী একটি বিষয়, কারণ আমরা লেখাপড়া যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা হার্ড স্কিলের অংশ। যিনি উপস্থাপন করেছেন তিনি বলেছেন, কিন্তু সফট স্কিল হচ্ছে সেই শিক্ষাটাকে আমরা কিভাবে, কে কতটুকু সুন্দরভাবে ব্যবহার করতে পারি বা উপস্থাপন করতে পারি সেটি। তো বর্তমান যে যুগ, যে অবস্থা, সেখানে সফট স্কিল, হার্ড স্কিলের সাথে সাথে সফট স্কিলের একটা অন্যরকম গুরুত্ব সৃষ্টি হয়েছে, এবং এর মধ্য দিয়ে বহু মানুষ, বহু শিক্ষার্থী তারা তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। প্রথম হিসেবে আমি এই সেমিনার পেপারটিকে সমালোচনার দৃষ্টিতে দেখতে চাই না। এটা যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং একজন লেকচারার মামুন রশিদ, সিনিয়র লেকচারার, সে এই পেপারটি লিখেছে। এই যে লিখে আজকে অনুষ্ঠানে সে উপস্থাপন করলো, এটাই আমি মনে করি যে আমাদের জন্য এবং তার জন্য একটা বড় বড় সুযোগ, এবং সে কাজটি করতে পেরেছে। সমালোচনার দৃষ্টিতে নয়, আমাদের সম্পাদক দুটি বিষয় যুক্ত করবার চেষ্টা করেছে, এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট বিষয়টি এর সাথে যুক্ত করার জন্য বলেছিলেন। আমি মনে করি এই পেপারটির মধ্যে যদি এই দুটি বিষয় সংযুক্ত করা যায়, তাহলে মামুন রশিদ এই সংযুক্তি করে নেবেন। আর আমি আসলে এই পেপারের উপরে না বলে আমি কমন আরো দু একটি কথা বলতে চাই, যে এই যে আজকে শুরু হওয়া এই সেমিনার, বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, কারণ এই বিষয়টি আমাদের শিক্ষক মন্ডলীর কাছেও নতুন একটি বিষয়। যদিও আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতেও আমরা এইরকম ভাবে পেপারস রেডি করে তার উপরে বক্তব্য দেওয়ার যে একটা ব্যবস্থা ইতিমধ্যেই করেছিলাম, সেখানেও মামুনুর রশিদ একটি অনুষ্ঠানে পেপার উপস্থাপন করেছিলেন এবং সবাই প্রশংসা করেছিলেন। আজকেরটিও সে সুন্দরভাবে উপস্থাপন করেছে। ম্যাডাম বলেছেন যে এই পেপারের কপি যদি দেওয়া যেত যারা অংশগ্রহণকারী তাদের কাছে, তাহলে আরেকটু ভালো হতো। যেহেতু প্রথম, পরবর্তীকালে আমাদের এই ব্যবস্থাগুলো থাকবে, আমি এই প্রত্যাশা করছি।
সবচেয়ে এখানে যে বিষয়টি হয়েছে এই করোনার মধ্যেও অধিক সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন ইয়ারে তারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছে। শুধু অংশগ্রহণই করেনি, তারা তাদের যে বিষয়ের উপরে তারা যে বক্তব্য শুনেছে তার উপরে তারা কিছু সুন্দর সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং মামুনুর রশিদ তা যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। এই যে ছাত্রদের একটা অংশগ্রহণ, আমাদের ছাত্ররা হয়তো আজকে যারা অংশগ্রহণ করছে তার মধ্যে এর ইতিপূর্বে কেউই হয়তো বা অনেকেই হয়তো এইরকম সেমিনারে অংশগ্রহণ করেনি, তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা বলে আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করি এই ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে এই সেমিনারটি কিছুটা হলেও একটা গুরুত্ব বহন করবে। পরবর্তীকালেও আমাদের যে আগামী যে বছর আসছে জুলাই মাস থেকে জুন মাস পর্যন্ত, সেই বছরেও আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে আরো সেমিনার করা হবে। এপিএ যে চুক্তিটি হয়েছে সেই চুক্তির মধ্যে এই কথাগুলো আছে। বিভিন্ন বিভাগও সেমিনারের কথা উল্লেখ করেছে যে তারা বছরে কেউ 2টি, কেউ 1টি, কেউ 3টি সেমিনার সেমিনারের ব্যবস্থা করবে। তো আমরা আশা করব হয়তো পরবর্তী বছরে যে সেমিনার গুলো হবে, আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হন, আমরা সেটাই কামনা করি যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং আমরা সশরীরে সবাই সামনাসামনি বসে সেই সেমিনারে অংশগ্রহণ করতে সক্ষম হব। আর বেশি কথা আমি বলতে চাচ্ছি না। আমি যেখানে বসে আছি আমার অফিসে, আমাদের এই কলেজেরই প্রাক্তন একজন যোগ্য অধ্যক্ষ মহোদয় এখানে উপস্থিত আছেন। ওনার সাথে আমি কথা বন্ধ রেখে আমি এখানে কথা বলছি। উনি আসছেন আর ওনার সাথে আমার কথা বলা উচিত এবং এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি বিভাগীয় প্রধান সহ ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষকদের, অংশগ্রহণকারী অন্যান্য অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করছে তাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে অনুরোধ করছি আমরা সবাই যেন এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি এবং নিজে সুস্থ থাকি এবং অন্য সবাইকে সুস্থ রাখতে সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। ব্যবস্থাপনা বিভাগের প্রতিটি কার্যক্রম যিনি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ও নিষ্ঠার সাথে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন, আজকের সেমিনার আয়োজনের নেপথ্যে যার অবদান অনস্বীকার্য, তিনি আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ জনাব মোসাম্মদ সানজিদা খাতুন স্যারকে তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজে ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল সেমিনারে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন সরকারি হরগঙ্গা কলেজে মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যার। বিশেষ অতিথি হিসেবে আছেন সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহমেদ ম্যাডাম ও শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মুন্সি সিরাজুল হক। আরো সংযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষক মন্ডলী ও ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বৈশ্বিক কোভিড-19 করোনাকালীন এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়ালি বিভিন্ন শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে। অনলাইনের মাধ্যমে আমাদের অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা ও তৃতীয় বর্ষের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। গত ফেব্রুয়ারিতে আমাদের প্রথম বর্ষের ফর্ম ফিল আপের কাজও সমাপ্ত হয়েছে।
সরকারিভাবে কলেজগুলো খোলার সিদ্ধান্ত গৃহীত হলে যে কোনো সময়ে আমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক, এখানে বিশেষভাবে আমি বিভাগের ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি তোমরা যাতে সমসাময়িক বিষয়েও জ্ঞান অর্জন করতে পারো, সেজন্য এই আয়োজন। পেশাগত জীবনে চাকরি ছাড়াও জীবনের বিভিন্ন পর্যায়ে অন্যান্য জ্ঞানও কাজে লাগে। সেই লক্ষ্য সামনে রেখে সেমিনারের বিষয় নির্বাচন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে জব মার্কেটে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারো এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে পারো, সেটি মাথায় রেখে সফল ক্যারিয়ারের জন্য সফট স্কিল বিষয়টি প্রবন্ধের শিরোনাম নির্ধারণ করা হয়েছে। তোমরা যত বেশি এসব বিষয়ে এবং এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করবে, তত বেশি শিখতে পারবে, জানতে পারবে এবং তোমাদের আত্মবিশ্বাসও মজবুত হবে। আমার ধারণা আজকের এই সেমিনার থেকে তোমরা বিভিন্ন ধরনের সফট স্কিল, হার্ড স্কিলের সাথে পরিচিত হতে পেরেছো। এছাড়া তোমাদের মধ্যে যাদের স্কিল ঘাটতি আছে, তারাও এটি মোটামুটি ধারণা পেলে। তোমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে কেউ স্কিল নিয়ে জন্মগ্রহণ করেন না। প্রয়োজনের তাগিদে অন্যান্য বিষয়ের সঙ্গে দক্ষতাও অর্জন করতে হয়। প্রবন্ধ পাঠ এবং প্রবন্ধের উপর অনুপুঙ্খ আলোচনাও হয়েছে। জনাব মামুনুর রশিদ অনেক পরিশ্রম করে তার প্রবন্ধটি সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। শ্রমলব্ধ তথ্যপূর্ণ এই প্রবন্ধটি রচনার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আশা করি তার লেখা প্রবন্ধটি ছাত্রছাত্রীদের অনেক কাজে আসবে। আজকের সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়ের মূল্যবান আলোচনা এবং বিজ্ঞ আলোচকের আলোচনা থেকেও আমরা সবাই উপকৃত হয়েছি। এ পর্যায়ে ভার্চুয়ালি সেমিনারে মূল্যবান সময় বের করে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যারকে এবং উপাধ্যক্ষ ম্যাডাম প্রফেসর নাসিমা আহমেদ ও শিক্ষা পরিষদের সম্পাদক জনাব মুন্সি সিরাজুল হককে। আজকের সেমিনার আয়োজনের জন্য আমি আমার সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাই। পরিশেষে আমরা বলতে পারি, অচিরেই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো। আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং আমরা আগের মতো সরাসরি যাবতীয় শিক্ষাক্রম চালিয়ে নিতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সঞ্জিদা খাতুন স্যার। আজকের সেমিনার অনুষ্ঠানটি আজকে এখানেই সমাপ্ত হয়ে গেল। সকলকে ধন্যবাদ। সেমিনারে করা যাবে? স্যার একটা কোশ্চেন করা যাবে? প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, এখন আর প্রশ্ন করার সুযোগ নেই। তুমি কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে স্যারদের সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ। ম্যাডাম, তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করি। মামুন স্যার, ম্যাডাম আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আশা করি পরবর্তী অনুষ্ঠান হয় ভার্চুয়াল অথবা ফিজিক্যালি তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।